মৌমাছ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে পড়েছে। নামাজ পড়ে চটজলদি নিচে চলে আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে সেলিনা আপা তরকারি করছে, মিনা ডিম ভাজি করছে আর রুটি বেলছে। মোম পাশে গিয়ে দাঁড়ালো। মোমকে দেখে মিনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাটিতে ডিম ভাজি নামিয়ে মিনা বলল, এত সকালে উঠে পড়েছ কেন? আর একটু ঘুমিয়ে নিতে। আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি। গ্রামে থাকতে মা প্রতিদিন ডেকে তুলত। কালকে ক্লান্ত ছিলাম বলে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। উঠছ, ভালো করেছ। ও বাসায় যাওয়ার পর থেকেই সকালেই ঘুম থেকে উঠতে হবে। মোম বুঝতে না পেরে বলল, কোন বাসায় মা? কোথায় যাব আমি? দেখেছ, একদম ভুলে গিয়েছিলাম। তোমাকে তো বলাই হয়নি। আজকে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে চলে যাবে। কলেজে যাওয়ার সুবিধার্থে সে ফ্ল্যাট নিয়েছে কলেজের কাছাকাছি। আয়মানের ভার্সিটিও সেখানে। দুই ভাই থাকতো ওই বাসায়। তবে আজ থেকে তুমি আর আগুন থাকবে সেখানে। মোম কিছু বলল না। চুলার তাওয়ার মধ্যে রুটিগুলো সেঁক দেওয়ার সময় কেমন ফুলে উঠছে সেগুলোই মন দিয়ে দেখছে। মিনা পুনরায় বললেন, শোনো মোম, তুমি আগুনের বউ। তার ভালো মন্দ খেয়াল রাখতে হবে তোমাকে। আগুন প্রতিদিন কলেজে যাওয়ার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। রান্নাঘরে গিয়ে সকালে আগুনের জন্য নাস্তা তৈরি করবে। দেরি করলে চলবে না, নয়তো না খেয়ে আগুনকে কলেজে যেতে হবে। তোমার স্বামী না খেয়ে চলে যাবে, তুমি নিশ্চয়ই সেটা চাইবে না। জানি তুমি খুব ছোট, হয়তো কাজকর্ম তেমন একটা পারো না। না পারলেও চেষ্টা করতে হবে। মনে থাকবে তো? জি মা, মনে থাকবে। আর আমি টুকটাক রান্না করতে পারি, ঘরও সুন্দর করে গুছাতে পারি। আর যেগুলো জানি না সেগুলো না হয় আপনার থেকে শিখে নেব। মোমের কথায় মিনার অদরে হাসির রেখা দেখা গেল। কফি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মোমের মাথায় স্নেহময় হাত রেখে বললেন, শুনে খুশি হলাম। আমি ময়ূরী মাঝে মাঝে যাব তোমাদের কাছে। একদম মন খারাপ করবে না। আগুন কলেজে চলে গেলে ফোন করে আমাদের সাথে কথা বলো, দেখবে তোমার ভালো লাগবে। মোম বিনিময়ে কিঞ্চিত হাসল। মোমের ভীষণ নার্ভাস লাগছে। ওই গুরুগম্ভীর লোকটার সাথে এখন থেকে তাকে একা বাসায় থাকতে হবে। হাই তুলতে তুলতে রান্নাঘরে প্রবেশ করলো ময়ূরী। মোমকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে দাঁড়িয়ে এক হাত মোমের কাঁধ ফেঁচিয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কী নিয়ে কথা বলছিলে তোমরা? আগুন ফ্ল্যাটে চলে যাবে সে কথাই বলছিলাম মোমকে। ভাইয়া আজকে চলে যাবে? হ্যাঁ। মোম ফট করে বলল, আমিও কাজ করতে চাই। আপনারা কাজ করছেন আর আমি দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না। কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মিনা কফির মগে কফি ঢালতে ঢালতে মোমের উদ্দেশ্যে বললেন, এখন তোমাকে কিছুই করতে হবে না। রান্নার জন্য সব গোছানোই আছে। তুমি এক কাজ করো, তোমার যা জিনিসপত্র এখানেই আছে সব কিছু গুছিয়ে নাও, যেন কিছু বাদ না থাকে। ওই বাসায় গিয়ে এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি, এসব যেন বলা না লাগে। বদমেজাজি আগুন রেগে যাবে। ভালো মতো চেক করে নিও। মোম মাথা নেড়ে সায় জানালো। মোমের হাতে কফির মগটা দিয়ে মিনা বললেন, কাজ করতে চাচ্ছিলে না? দিলাম কাজ। যাও, কফিটা আগুনকে দিয়ে আসো। মোম মাথা নিচু করে আসে। মিনা তাড়া দিয়ে বললেন, কি হলো, যাও। ময়ূরী দাঁত কেলিয়ে বলল, বাবির মনে হয় লজ্জা লাগছে। ভাইয়ের সামনে গেলেই তো তাদের ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে যাবে। লজ্জায় গোলাপি হওয়ার উপক্রম অবস্থা হবে, সেজন্য যেতে চাচ্ছে না, তাই না ভাবি? মোম থমথম হয়ে যায়। তাকায় ময়ূরের দিকে। শাশুড়ি থেকে কফি নিয়ে বলল, যে আমি দিয়ে আসছি। মোম চলে গেলে মিনা মেয়েকে চোখ রাঙিয়ে শাসিয়ে বললেন, মেয়েটাকে জ্বালাতে ভালো লাগে? বাচ্চা মেয়েটা তোর এসব হুটহাট মজাতে গাবড়ে যেতে পারে, বোঝা উচিত তোর। ময়ূরী ঠোঁট ফুলিয়ে বলল, আরে রাগ করছো কেন মা? মিথ্যে বলছি নাকি? রাগ করলে মনে মনে ভেবে নাও, আমি তো এমনিতেই বলেছি। হয়েছে হয়েছে, যা। আরমান উঠেছে নাকি দেখ, না উঠলে ডেকে তোলোকে। আজকে কি ভার্সিটিতে যাবে না? জিজ্ঞেস করিস তো। ময়ূরী চলে যায় আরমানকে ডাকতে। আরমান কারোর সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। ফোনের ওপাশের মানুষটি রাগে কণ্ঠে বলল, তুমি আমাকে মিথ্যে বলছো? সত্যি করে বলো, লাবিবাকে। আরমান ফোনের ওপাশের মানুষটিকে বোঝানোর স্বরে বলল, ওহ, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? এ লাবিবা কেডা? আমি তাকে চিনি না। ট্রাস্ট মি জান। মেয়েটি তো তোমার ব্যাপারে সব কিছুই জানে। এক্সাম শেষে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তুমি, সেই ছবিও আমাকে দেখিয়েছে। সহসায় জিভ কাটে আয়মান। আমতা আমতা করে বলল, হ্যাঁ মনে পড়েছে, ও আমার খালার মেয়ে। খালা তো বোন হয়, কেন, কি হয়েছে? আমি তো জানি তোমার কোনো খালা নেই। বোনের মধ্যে তোমার মা একাই। আরমান পড়ল এবার বিপাকে। মেয়েকে হাসি দিয়ে বলল, আজব তো, মায়ের আপন বোনই কি শুধু খালা হয়? অন্য কোনো সম্পর্কের মাধ্যমে খালা হওয়া যায় না? ফোনের অপর প্রান্তের মেয়েটি সন্দিহান কণ্ঠে বলল, আচ্ছা মেনে নিলাম, তাহলে শিলাকে সেটা বলো। শিলা আমার চাচাতো বোন হয়। ও হো, ময়মুনা, আজকে তুমি এত প্রশ্ন করছো কেন?
কি হয়েছে বলবে কি? মেয়েটি হতাশ কণ্ঠে বলল, আমি মাইসা। আইমনও হতাশ কণ্ঠে জবাব দেয়, আসলে আমি অসুস্থ, তাই কি বলছি না বলছি কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। তুমি লাইনে থাকো, সুস্থ হয়ে কথা বলবো। ময়ূরী এসে লাস্ট কথাটা শুনেছে। কাছে এসে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, তুই অসুস্থ? একেবারেও তো কাউকে বলিসনি। আইমান ময়ূরী চুল টেনে দিয়ে বলল, অসুস্থ হলে তো বলবো নাকি? বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। ময়ূরী বোকার মতো দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে, তবে কথাটা তার বোধগম্য হলো না। কথাটা তার মাথার উপর দিয়ে গেল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। বসে বসে পরীক্ষার কিছু খাতা দেখছে। রাশেদও তার পাশে বসা। চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন তিনি। ছেলের সাথে কথা বলছেন না, তাকাচ্ছেনও না তার দিকে। নিজের মতো করে তিনি খাচ্ছেন। আগুন ব্রুকুসকে আর চোখে তাকালো বাবার দিকে। এত ভাব কিসের বুঝতে পারছে না সে। রাশেদ যা বলেছেন আগুন তো চুপচাপ মেনে নিয়েছে। তাহলে এমন করছে কেন? নাকি যত সমস্যা শুধু তার বেলায়? মোম কফি নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ালো। কফির মগ তার নিকট এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছি, মা পাঠিয়েছেন। মোমের কথায় আগুন মাথা তুলে তাকায় তার দিকে। মোম তার দিকে তাকিয়ে আছে। আগুন তাকাতেই চোখে চোখ পড়ে। মোম চট করে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কফি হাতে দাঁড়িয়ে থাকে। আগুন হাত বাড়িয়ে কফিটা নেয়। মোম কফি দিয়ে আর এক মুহূর্ত আগুনের সামনে থাকেনি, চলে আসে সেখান থেকে। রাশেদ চা শেষ করে সাইড থেকে রিমোট হাতে তুলে নেন। টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে রাশভারী কণ্ঠে বোঝানো স্বরে বললেন, বিয়ে হওয়ার যে কতটা সুবিধা, যতদিন যাবে তুমি সেটা তত গভীরে বুঝতে পারবে। বিয়ে করতে চাচ্ছিলে না মেয়ে ছোট বলে, দেখো ছোট মেয়েটা কত যত্ন নিয়ে তোমার জন্য কফি নিয়ে এসেছিল। বিয়ে না করলে এসব সম্ভব হতো না। একজন সঙ্গী থাকা মানে জীবনের অর্ধেক কষ্ট লাঘব হওয়া। সেই সঙ্গী যেই সঙ্গী খারাপ সময়েও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে, বেছে বেছে খাঁটি সোনা এনে দিয়েছে তোমার জন্য। সেটা তুমি আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। হয়তো তোমাদের বয়সের পার্থক্যটা অনেক। জীবনে ভালোবেসে দুজন মানুষ একসাথে থাকতে চাইলে বয়সটা ম্যাটার করে না। আগুন ব্রুকুসকে তাকালো। কথাটা তাকে বাস্তবতা উপলব্ধি করানোর জন্য বলেছে, নাকি বাবা ভাবেন যে মোমকে সে মেনে নেয়নি তাই খোসা দিয়ে কথাটা বললেন? বলতেই পারে। আগুনকে খোসা দিয়ে কথা বলার পুরনো অভ্যেস আছে তার। কোনো কারণ ছাড়াই লম্বা ভাষণ শোনাতে তিনি ওস্তাদ। এমনভাবে বলছেন যেন মমতাজ জীবনে না আসলে সে কফিই খেতে পারত না। আশ্চর্য! রাশেদের কথা গায়ে মাখল না সে। চুপ করে হাতে থাকা কফিটা শেষ করে। রাশেদ টিভিতে নিউজ দেখায় মত্ত। কিছুক্ষণ পর মিনা এসে আগুনকে ডেকে যায়। আগুনের রুমে যেতে বলে। আগুন নিজের রুমে এসে মিনাকে আপসেট দেখে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে বলল, ডেকেছো কেন? কিছু হয়েছে কি? মিনা ছেলে চোখের দিকে চেয়ে সিরিয়াস কণ্ঠে বললেন, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। বলো। আমি যা বলবো মন দিয়ে শুনবেই, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এভাবে ঘুরিয়ে ফেঁচিয়ে কথা না বললে কি এদের পেটের ভাত হজম হয় না? রাশেদের খোসা মারা কথা শোনার পর রাগটাও তরতর করে বেড়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। নিজেকে সামলে কিঞ্চিত রাগী স্বরে বলল, যা বলার সরাসরি বলো। খেয়ালিপনা ভালো লাগছে না মা। শোন বাবা, বিয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো। মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে মেনে নিয়ে নিজেদের সংসারটা গুছিয়ে নিস। আগুন ব্রুকুসকে চোখ দুটো ছোট ছোট করে মায়ের দিকে তাকালো। হঠাৎ এসব বলার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এসব কথা কেন বলছো? তোমার মাথায় কি চলছে ক্লিয়ারলি বলো তো। আমার কেন জানি মনে হচ্ছে তুই মোমকে মেনে নিতে পারিসনি, মেয়েটা থেকে দূরে দূরে থাকিস। আমি লক্ষ্য করেছি মোমও যথাসম্ভব তোর থেকে দূরে থাকার চেষ্টা করে। তুই কি ওকে তোর সাথে দূরত্ব রেখে চলতে বলেছিস? মোমকে কি তোর পছন্দ হয়নি? মিনার কণ্ঠে ছটফট ভাব। মায়ের দিকে সে আগুন শান্ত স্বরে বলে উঠল, আমি কেন মোমকে আমার থেকে দূরে থাকতে বলবো? এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে মা? যা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। আমি যদি এখন বলি মোমকে আমার পছন্দ হয়নি, তুমি কি সেটা মেনে নিবে? এই পছন্দের কথাটা বিয়ের আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তখন যেহেতু জিজ্ঞেস করনি, উল্টো বাবার হয়ে বিয়েতে রাজি হওয়ার জন্য বলেছ, তাহলে এখন বলার কোনো মানেই হয় না। মিনার বুকটা ধক করে উঠল। আগুনে যদি মোমকে পছন্দ না হয় মেয়েটার কি হবে? ভালো থাকতে পারবে না কেউই। রাশেদ জানতে পারলে আবার কোনো ঝামেলা বাঁধবে বাবা ছেলের মাঝে। মিনা কাতর কণ্ঠে বললেন, এভাবে বলিস না বাবা, মেয়েটার কথা একবার ভাব। তুই যদি তার থেকে মুখ ফিরিয়ে নিস, মেয়েটা কোথায় যাবে? খলিল সাহেবকে আমরা কি জবাব দিব? মোম কষ্টে আছে জানতে পারলে তিনি ভেঙে পড়বেন।
তার বড় রকমের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার কথা একবারও ভাববি না, এমনিতেই মানুষটা অসুস্থ। মিনার এত ব্যাকুলতা দেখে আগুনের খুব হাসি পাচ্ছে, আটকাতে সেও পারল না। কণ্ঠ পড়ে মিটিমিটি হাসিটা বের হয়েই আসলো। নিচের ঠোঁট কামড়ে কিঞ্চিত নিচু হয়ে দুহাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মা, এতটা উত্তেজিত হওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। আমি কি বলেছি মমকে মেনে নিতে পারিনি? তাকে আমার পছন্দ হয়নি। মমকে পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নেই। মিষ্টি একটা মেয়ে, আমি মমকে মেনে নেওয়ার চেষ্টা করছি। একটু সময় দাও আমাকে, সময়ের সাথে সবটা ঠিক করে নিব, ট্রাস্ট মি। মিনার খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ আগুন করবে না। এ পর্যন্ত তাদের কোনো কথা সে অবজ্ঞা করেনি। শুধু তাদের কথা ভেবে মমকে মেনে নেওয়ার চেষ্টা করবে এমন ছেলে আগুন নয়। সে অনেক স্মার্ট একজন ছেলে। আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে যে কোনো কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। এজন্য ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। আগুন তার বড় আদরের। ছোট ছেলে তাকে তেমন পাত্তা দেয় না, নিজের মর্জিতে চলে। তবে বড় ভাই বাবাকে অনেক মেনে চলে। বিয়ের মূল্য আগুন বোঝে। বয়সের পার্থক্যের জন্যই সে কিছুটা বেঁকে বসে আছে। তবে সত্যিটা তো মনকে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। আগুনের কোনো মেয়েকে পছন্দও নেই। তাই শুধু শুধু চিন্তা করারও প্রয়োজন নেই। এখন সময়ের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাইয়ে দিয়েছিলি, এভাবে কেউ বলে? আগুন ফিসলে হেসে জবাব দেয়, তুমি তো পুরো কথা না শুনে অল্পতেই হাইপার হয়ে যাও। বিশ্বাস রাখো মা, আমি তোমাদের নিরাশ করব না। মনকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ছেলের কথায় মিনা মুচকি হাসেন। আগুন ফের বলল, আজকে তো ওই বাসায় চলে যাব? আয়মান কি তার জিনিসপত্র নিয়ে আসছে? হ্যাঁ, তা মমকে সাথে নিবি না? এবার আগুনের মেজাজ সত্যি সত্যি খারাপ হলো। মায়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই এক কথার উত্তর আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি দিতে দিতে। সেদিন তো বলেছি নিয়ে যাব। আয়মানের কথা কি এমনি এমনি জিজ্ঞেস করছি? আমি নিতে না চাইলেও বাবা জোর করে আমার সাথে পাঠিয়ে দিবে। ও, তার মানে মম তোর সাথে যাচ্ছে, তাই তো? আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মা বলে রাগ দেখাতে চেয়েও পারছে না। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, আগুন মিনাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলো। ওনার সামনে এখন থাকা যাবে না। সে এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞেস করবে। তার থেকে বরং বাবার সামনে বসে থাকা ঢের ভালো। আগুন নিজ মনে বিড়বিড় করে মিনার কথার প্রেক্ষিতে পুনরায় বলে উঠল, নিয়ে যাব তো। ঘরে বাইরে শয়নে স্বপনে ওয়াশরুমে যেখানে যাই মমকে সাথে করেই নিয়ে যাব। আগুন একটা ক্লাস নিয়ে এসে লাইব্রেরিতে বসে আছে। আপাতত তার ক্লাস নেই। 2 ঘন্টা গ্যাপের পর আরেকটা ক্লাস আছে। কলেজের কর্মরত এক দপ্তরি এসে তাকে পানি আর বিস্কুট দিয়ে গিয়েছে। আগুন পানি ছাড়া কিছুই খায়নি। বসে বসে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় অপ্রত্যাশিত একটা মুখ ভেসে উঠল। নাইমা হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সামনে। আগুন ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। ও এখানে কি করছে? কোনো কিছুই বোধগম্য হল না। নাইমা আগুনের পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। সাইড ব্যাগটা টেবিলের উপরে রেখে আগুনের দিকে হাসি মুখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি খবর শিকদার সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম? উদ্ধৃতি চিহ্ন। তুই এখানে কি করছিস? হসপিটালে যাসনি? উদ্ধৃতি চিহ্ন। তুই আমাকে ইগনোর কেন করছিস বলতো? ফোন দিলে একটু কথা না বলেই তড়িঘড়ি করে কেটে দিস। উদ্ধৃতি চিহ্ন। তুই আমাকে যেই যেই টাইমে ফোন করিস, সেটা কি আজও সঠিক সময় বলে তোর মনে হয়? উদ্ধৃতি চিহ্ন। নাইমা ন্যাকা স্বরে বলল, তো কি হয়েছে? তুই কি ডিস্টার্ব ফিল করিস? আমি তোকে ফোন করব না তো কে করবে? উদ্ধৃতি চিহ্ন। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি বলি হ্যাঁ, ডিস্টার্ব ফিল করছি, তবুও তো বেহায়ার মতো ফোন করা বন্ধ করবি না। আর তোর আমাকে ফোন করে খবর নেওয়ার কোনো কারণও দেখছি না। উদ্ধৃতি চিহ্ন। আমি এত কিছু জানি না। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে। একদিন কথা না বললে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। উদ্ধৃতি চিহ্ন। সেটা তোর সমস্যা, আমার নয়। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। আমি একা থাকতে পছন্দ করি। তার উপর তুই যেসব টাইমে ফোন করিস জাস্ট বিরক্তিকর। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কথায় নাইমার কোনো ভাবান্তর হল না। বেশ মোহনীয় কণ্ঠে বলে উঠল, তোর একাকিত্ব ঘুচিয়ে দিতে চাই। আমি সারা জীবনের জন্য তোর একাকিত্ব দূর করে দিতে চাই। দিবি কি সেই সুযোগ? উদ্ধৃতি চিহ্ন। আগুন হাতে থাকা খোলা বইটা বন্ধ করে ফেলে নাইমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুটহাট আমার কলেজে চলে আসবি না। কলিগড়া দেখলে বিষয়টা খারাপ ভাবে দেখবে। খোশগল্প করার জন্য তোর কাছে অনেক সময় থাকলেও আমার কাছে নেই।
ফ্রি থাকলে অন্য সময় গল্প করব। আমার একটা ক্লাস আছে, আমাকে যেতে হবে। তুই এখন আসতে পারিস। উদ্ধৃতি চিহ্ন। তোর ঠিক আমাকে কি মনে হয়? বাজারের কোনো সস্তা পণ্য? কেন এভাবে বারবার তোর কাছে ছুটে আসি তুই বুঝতে পারছিস না? উদ্ধৃতি চিহ্ন। আগুন বুঝেও না বুঝার ভান করে বলল, ঠিক কি মনে হওয়ার কথা বলছিস? তাছাড়া তুই আমার ফ্রেন্ড। একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই পারে। তোর মতো আরও অনেকজন মেয়ে ফ্রেন্ড আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। নাইমার কিছু করা কথা শোনাতে ইচ্ছে করল। নিজেকে সামলে ঠোঁটে হাসি বজায় রেখে বলল, বাদ দে। তা শুনলাম তোদের কলেজ থেকে নাকি কিছু দিনের মধ্যে একটা গেট টুগেদারের আয়োজন করা হবে। বলতে গেলে বর্ষর একটা পার্টির আয়োজন করা হবে। কলেজের সকল টিচার্সরা থাকবেন মেবি। তুইও কি তাদের সাথে অ্যাটেন্ড করবি? আই মিন, তারা যেখানে যাবে তুইও কি যাবি? উদ্ধৃতি চিহ্ন। আমি যাব বা না যাব সেটা জেনে তোর কি কাজ? তুই তো সেখানে যেতে পারবি না। কোনো ফ্রেন্ড এলাউড না, জাস্ট বউ থাকলে তাকে নেওয়া যাবে। উদ্ধৃতি চিহ্ন। জেনে কি কাজ সেটা আমারটা আমি বুঝে নিব। তুই শুধু বল তুই যাবি কিনা? উদ্ধৃতি চিহ্ন। আগুন গা ছাড়া ভাবে বলল, বলতে বাধ্য নই। যখন কারটা তখন ভেবে দেখা যাবে। আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আসছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন চলে গেল। নাইমার রাগ হলো খুব। আগুনের ইগনোর করাতেও বেশ গায়ে লাগল। এভাবে কেউ কাউকে বলে? ওর মতো এত সুন্দর একজন মেয়েকে রীতিমতো ইগনোর করছে সে। বিষয়টা সত্যি হতাশাজনক। আগুন কেন এমন করছে? সে কি বুঝতে পারছে নাইমা তাকে ভালোবাসে? নাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আগুন এসে দেখলে আবার যদি উল্টা পাল্টা কিছু বলে বসে, সেটা কেউ দেখতে পেলে মানসমানের হালুয়া হয়ে যাবে। তাকে হসপিটালে ফিরতে হবে। রোগী দেখা বাদ দিয়ে নির্দয় আগুনের সাথে দেখা করার জন্য এসেছিল। বিনিময়ে কি পেল? তিরস্কার। মোম, তোমার মা ফোন করেছে, কথা বলো। উদ্ধৃতি চিহ্ন। মিনা কল রিসিভ করে মোমের নিকট ফোনটা এগিয়ে দিলেন। মোমের হাতে ফোন দিয়ে তিনি চলে যান। মোম ফোন কানে নিল, কিছুও বলছে না। ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কান্না পাচ্ছে অনেক। ওপাশ থেকে আতিফা বানু মোলায়েম কণ্ঠে ডেকে উঠলেন, মোম, ভালো আছিস মা? কি করছিস? সকালে খেয়েছিলি? উদ্ধৃতি চিহ্ন। মোম কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোমাদের খুব মনে পড়ে মা। আমার এখানে মন টিকছে না। তার উপর উনি এখন ওনার ফ্ল্যাটে চলে যেতে চান। সেখানে গেলে তো আমি আরও একা হয়ে যাবে। আমার যেতে ইচ্ছে করছে না। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, শুনেছিলাম। রাশেদ ভাই ফোন করে জানিয়েছিলেন। শোন মা, জামাই যেখানে থাকবে তোকেও তার সাথেই থাকতে হবে। মন খারাপ করিস না। উদ্ধৃতি চিহ্ন। বাবা কোথায়? তার শরীর ঠিক আছে? মুনিয়া কি করছে? স্কুলে নাকি বাড়িতে? উদ্ধৃতি চিহ্ন। না, মুনিয়া স্কুলে যায়নি। মেয়েটা যা অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শোনে না আমার। ঘরে নেই এখন, পাড়ার মেয়েদের সাথে খেলতে চলে গিয়েছে কোথাও। তোর বাবা একদম ঠিক আছে, ঘুমাচ্ছেন তিনি। দুপুরে খাওয়ার পর করা ডোজের ঔষধ খেয়েছে, তোর সাথে ঘুমের ঔষধ, তাই অল্প সময়েই ঘুমিয়ে পড়েছে। উদ্ধৃতি চিহ্ন। মোম আরও কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে ফোনকে টে দিয়েছে। মায়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গিয়েছে। মোম শাশুড়ির কাছে গিয়ে ফোনটা দিয়ে আসে। ফিরে আসার সময় মিনা তাকে ডেকে উঠেন, মোম শোন। উদ্ধৃতি চিহ্ন। মোম তাকায় শাশুড়ির দিকে। মিনা মোমের কাছাকাছি এসে মাথায় একটা হাত রেখে নরম কণ্ঠে শুধায়, আজকে চলে যাবে বলে মন খারাপ, নাকি বাড়ির কথা মনে পড়ছে? উদ্ধৃতি চিহ্ন। মোম কিছু বলছে না। মিনা পুনরায় বললেন, বোকা মেয়ে, একদম মন খারাপ করবে না। বাড়িতে যেতে ইচ্ছে করলে আগুনকে বললে সে ছুটি পেলেই নিয়ে যাবে। আর আগুনের সাথে ওর ফ্ল্যাটে একা যাওয়া নিয়ে টেনশন করারও দরকার নেই। আমি যাব অথবা সেলিনাকে তোমাদের সাথে পাঠাবো। গিয়ে কয়েকদিন থেকে আসব। তোমার কাছে তো সবকিছু নতুন মনে হবে। চিন্তা করো না, আমি যতদিন থাকব তোমাকে যতটুকু সম্ভব শিখিয়ে দিয়ে আসব। উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণ মনটা খারাপ লাগলেও মিনা তাদের সাথে যাবেন বলে খুশি হল সে। সেলিনা আপা না, আপনি চলুন আমাদের সাথে। উদ্ধৃতি চিহ্ন। দেখি। উদ্ধৃতি চিহ্ন। আমি কিছু শুনব না, আপনাকে যেতেই হবে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী আপুকেও আমাদের সাথে নিয়ে যাব মা। উদ্ধৃতি চিহ্ন। ও কিভাবে যাবে? ওর তো ক্লাস আছে।
এমনিতেই কালকে একদিনের জন্য ছুটি নিয়েছিল। ময়ূরী অন্য সময় যাবে, আপাতত তোমাদের সাথে আমি যাব। উদ্ধৃতি চিহ্ন। মোম মায়া মায়া চোখে মিনার দিকে চেয়ে বলল, আপনি আমাদের সাথে গেলে বাবা আছেন, আয়মান ভাইয়া, ময়ূরী আপু ওদের দেখবে কে? উদ্ধৃতি চিহ্ন। মিনা হাসেন, ছোট হলে কি হবে, সবদিকে নজর আছে পিচ্ছি বৌমা ওদের নিয়ে ভাবতে হবে না। সেলিনা আছে, ওদের কোনো অসুবিধা হবে না। ময়ূরীও হাতে হাতে সেলিনাকে সাহায্য করে দিবে। তাছাড়া আমি 2 দিনের বেশি থাকব না। উদ্ধৃতি চিহ্ন। এ কি, তুমি এখনো তৈরি হওনি? একটা কথা কতবার বলা লাগে তোমাকে? জলদি করো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। উদ্ধৃতি চিহ্ন। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল, আগুন। কলেজ থেকে ফিরে পৈপি করে বলে দিয়েছে বিকালে তারা ফ্ল্যাটে ফিরে যাবে। মোম যেন রেডি হয়ে থাকে, অথচ এই মেয়ে এখনও রেডি হয়নি। আগুন মায়ের কাছে গেল, এক্ষুনি তো চলে যাবে, মাকে বলে আসা দরকার। মায়ের রুমের দরজায় টোকা দিতেই মিনা দরজা খুলে দিলেন। আগুন ভ্রু কুঁচকে তাকায়। মিনা নতুন শাড়ি পরেছে। আগুন চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? উদ্ধৃতি চিহ্ন। মিনা শাড়ির কুচিগুলো আরেকবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে নিতে জবাব দিলেন, যাচ্ছি তো। উদ্ধৃতি চিহ্ন। কোথায়? উদ্ধৃতি চিহ্ন। তোদের সাথে। উদ্ধৃতি চিহ্ন। অবাক হয়নি আগুন। সে মনে মনে ভেবেই নিয়েছিল তাদের সাথে হয়তো মা যাবেন বা ময়ূরীকে তাদের সঙ্গে পাঠাবে। আমাকে তো বলনি। উদ্ধৃতি চিহ্ন। মনে ছিল না। চল যাওয়া যাক। মোম কোথায়? উদ্ধৃতি চিহ্ন। রেডি হচ্ছে। দেখো কতদিন লাগে তোমার আদরের বৌমার তৈরি হতে। উদ্ধৃতি চিহ্ন। আগুনের মুখে বিরক্তির ছাপ। আগুন ফোন বের করে একটা পরিচিত নাম্বারে ডায়াল করল। মিনা আগুনের রুমে চলে গেলেন। গিয়ে দেখেন ময়ূরী মোমকে রেডি করিয়ে দিচ্ছে। মোম শাড়ি পরতে চেয়েছিল, মিনা না করে দিয়েছেন। মেয়েটা শাড়ি পরায় অভ্যস্ত নয়, শুধু শুধু মেয়েটাকে হয়রানি করে কি লাভ? তাই ভালো দেখে ডিজাইনার একটা 3 পিচ পরেছে। জামাটাতে ছোট ছোট পাথরের কাজ করা। ময়ূরী সুন্দর করে মোমকে হিজাব পরিয়ে দিয়েছে। আজকে মোমকে দেখতে অন্য রকম সুন্দর লাগছে। এরই মধ্যে আগুনের চিৎকার ভেসে আসছে। নিচে যাওয়ার জন্য তারা দিচ্ছে। আয়মান তাদের লাগেজগুলো গাড়ির ডিকিতে তুলে দিয়ে আসলো। মিনা মোমকে নিয়ে গাড়ির কাছে চলে আসলেন। যেতে যেতে মোমকে উদ্দেশ্য করে বললেন, আমার বড় ছেলেটা যতটা পছন্দের ততটা ভয়েরও। এত দমেজাজি ছেলে দুটো দেখিনি। সকল কাজ তার টাইম টু টাইম হওয়া চাই। চাই মানে চাই। কোনো কাজে দেরি সহ্য হয় না। মুহূর্তেই রেগে হয়ে যায়। উদ্ধৃতি চিহ্ন। মিনা মোমকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়েছেন। আগুন গিয়ে ড্রাইভারের পাশে বসেছে। সে মোমকে এখনও খেয়াল করেনি। ঠোঁট দুটো চোখা করে নিজের মতো ফোন টিপছে। গাড়ি চলতে শুরু করেছে। মোম ডাগর ডাগর নয়ন জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে চারপাশ দেখছে। মোমের ভীষণ আনন্দ হচ্ছে। অপাশের গাড়িগুলো জ্যামে আটকে যাওয়ার কারণে সবগুলো প্রাইভেট কার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিষয়টা মোমের কাছে ভালো লাগছে দেখতে। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গিয়েছে। আগুন ভ্রু কুঁচকে ড্রাইভারের দিকে তাকায়। প্রচণ্ড গরম পড়েছে। আর এই এখন গাড়ি থামিয়ে নাইট শো দেখছে নাকি? ধমকে বলল, গাড়ি থামিয়েছেন কেন? উদ্ধৃতি চিহ্ন। দেখছেন না জ্যাম পড়েছে। আমার কি দোষ? উদ্ধৃতি চিহ্ন। আগুন দেখল তাদের লাইনেও জ্যাম পড়েছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। জ্যাম লাগার সময় পেল না। মাথা উঠিয়ে লুকিং গ্লাসে নজর পড়তেই চোরা চোখে একবার পেছনে ফিরে তাকাল। মিনা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছেন। মোম বাইরের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যাই পরে তাতেই মানায়। এই 3 পিচের সাথে হিজাব পরেছে। মাথায় হিজাবের উপর গোল সাদা পাথরের কি যেন লাগিয়েছে, হয়তো সিফটিফিন। রৌদ্রের আলোতে ঝলমল করছে। মুখে তেমন সাজ নেই, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। এতেই কত সুন্দর লাগছে। নাকি তার চোখেই মোমকে এতটা ভালো লাগছে? উত্তর জানা নেই আগুনের। মুখটা ঘুরিয়ে সামনে তাকালো। নজর তার লুকিং গ্লাসে। সেটাতে মোমের মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণ বিরক্ত লাগলেও এখন তেমনটা লাগছে না। হাতের ফোনটা নাড়াচাড়া করছে আর চুপি চুপি গাড়ির সম্মুখের আয়না দিয়ে মোমকে দেখছে। বিরক্তিকর জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় পাড়ি দিয়ে এসেছে। জ্যাম না থাকলে দিনের আলো থাকতে চলে আসতে পারত।
বাসায় এসে মিনা আইমান যেই রুমটাতে থাকত সেই রুমে চলে গেলেন রেস্ট নিতে। ক্লান্ত তিনি, জার্নি করার অভ্যাস থাকলেও গরমের কারণে তার শরীর খারাপ লাগছে। গাড়ি থেকে ব্যাগপত্র লাগেজ নামিয়ে ড্রাইভার দিয়ে গিয়েছেন। আগুন সেগুলো ডাইনিং রুমে রেখে নিজের রুমের দিকে অগ্রসর হল। রুমে গিয়ে ফ্রেশ না হয়েই বিছানায় শুয়ে পড়ল। মোম রুমে যায়নি। চারদিকে নজর বুলাচ্ছে। ফ্ল্যাটে বড় বড় দুইটা রুম। বুঝাই যাচ্ছে একটাতে আগুন, অন্যটাতে আইমান থাকত। আর একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে ডাইনিং রুম একসাথে অ্যাডজাস্ট করা। হেঁটে হেঁটে রান্নাঘরে চলে আসলে সে। রান্নাঘরটাও বেশ বর্ষর। ড্রয়িং রুমে বড় করে ফ্রেমে বাঁধা আইমান আর আগুনের একসাথে তোলা ছবি ঝুলানো। আগুন যে কতটা গোছালো মানুষ সেটা তার ফ্ল্যাটের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিল থেকে কিঞ্চিত দূরে একটা শু ক্যাবিনেট। ক্যাবিনেটের দরজা খোলা, সেটাতে পরপর কয়েক জোড়া জুতা সাজানো। শু ক্যাবিনেটের উপরে কাচের তৈরি ঘরের মতো একটা অ্যাকুরিয়াম, সেটাতে পানি ভরা। ভেতরে ছোট ছোট কিছু সংখ্যক মাছ আর নারিকেল গাছ রয়েছে। মাছগুলো লাল সোনালি রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকোয়ারিয়াম বা অ্যাকুরিয়াম হল যে কোনো আকারের একটি ভিভারিয়াম, যার অন্তত একটি স্বচ্ছ দিক থাকে, যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় এবং প্রদর্শিত হয়। মৎস্য পালনকারীরা মাছ, অমেরুদণ্ডী প্রাণী, উভচর, জলজ সরীসৃপ যেমন কচ্ছপ এবং জলজ উদ্ভিদ রাখার জন্য অ্যাকুরিয়াম ব্যবহার করে থাকে। অ্যাকোয়ারিয়াম শুধুই ঘর সাজানোর শোপিস নয়, কারণ এর মধ্যে থাকে জীবন্ত মাছ। তাই শখের এই জিনিসটিরও প্রয়োজন সঠিক যত্ন। ঘরের এক কোণে একটি বড় বা ছোট অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের ছোটাছুটি দেখতে মন্দ লাগে না। মোম সেদিকে এগিয়ে যায়। কাচের অ্যাকুরিয়াম ঘরটার এক সাইডে হাত রাখে, যেখানে লাল রঙের একটা মাছ এসে চুপটি করে রয়েছে। আচ্ছা, মাছটা কি ঘুমাচ্ছে নাকি পানি খাচ্ছে? মাছটার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মোম নিজের মাথায় গাঁটটি মারে। নিজের বোকা বোকা ভাবনায় হেসে ফেলে। মাছ তো পানিতেই থাকে, বরং পানি না পেলেই নিঃশ্বাস আটকে মারা যাবে। এরকম মাছ মোম জীবনে প্রথম দেখছে। গ্রামে এমন মাছ দেখেনি। মোম মাছ দেখায় ব্যস্ত। এদিকে রুমে থেকে আগুন খেয়াল করল মোম এখনও রুমে আসেনি। মেজাজ খারাপ হলো ওর। এই মেয়েটাকে কি সবকিছু বলে দিতে হবে? এত গরমের মধ্যে নিশ্চয়ই ঘেমে গিয়েছে। পরে যদি ঠান্ডা লেগে যায়, দ্রুত চেঞ্জ করা দরকার। মাথা উঠিয়ে দরজার দিকে চেয়ে হাত ছেড়ে ডেকে উঠল। মোম, কোথায় তুমি? জলদি রুমে আসো। উদ্ধৃতি চিহ্ন। আগুনের ডাকে চমকে উঠে মোম। চঞ্চল পায়ে এগিয়ে যায় রুমের দিকে। একেবারে আগুনের মাথার কাছে এসে দাঁড়ায়। বার কয়েক পলক ঝাপটে জিজ্ঞাসা করে, জি বলুন, কোনো দরকার? উদ্ধৃতি চিহ্ন। দরকার আছে, তবে আমার না তোমার। উদ্ধৃতি চিহ্ন। আমার আবার কি দরকার? উদ্ধৃতি চিহ্ন। আগুন ওয়াশরুমের দিকে ইশারা করে চোখ বুজে ক্লান্ত ভঙ্গিমায় বলল, বাইরে থেকে এসেছ, অল্প হলেও গায়ে ধুলাবালি লেগে আছে। ঘেমেও তো গিয়েছ। ওইদিকে ওয়াশরুম, যাও কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসো। উদ্ধৃতি চিহ্ন। জি, যাচ্ছি। আপনি ফ্রেশ হয়েছেন? উদ্ধৃতি চিহ্ন। না, তুমি আগে যাও। তুমি বের হলে আমি যাব। উদ্ধৃতি চিহ্ন। না, আপনি আগে যান। উদ্ধৃতি চিহ্ন। বললাম না, আগে তুমি যাও। উদ্ধৃতি চিহ্ন। আপনি আগ। মোম কথা শেষ করতে পারে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না। উদ্ধৃতি চিহ্ন। ভ্রু কুচকে কিছু মনে পড়তেই ঠোঁটে দুষ্টু ভাব টেনে ফের বলল, বাই এনি চান্স তুমি আবার একসাথে ফ্রেশ হতে চাচ্ছ না তো? চাইতেন পারো, দোষের কিছু না। হাজবেন্ড আমি তোমার। এমনিতেও মা বলেছে, আমি যেখানেই যাই তোমাকে যেন সাথে করে নিয়ে যাই। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কথায় মোম ভড়কে গেল। ঘন পাপড়ি যুক্ত চোখ দুটো বড় বড় করে তাকায় তার দিকে। কোন কথার প্রেক্ষিতে এই কথা বলছে বুঝতে না পারলেও মোম এতটুকু বুঝতে পেরেছে, আগুন ওকে এখানে নিয়ে আসতে অনিচ্ছুক ছিল। শাশুড়ি মা কথায় ওকে নিয়ে এসেছে। মোম আর কথা বাড়াল না, দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আগুনকে ডেকে দিল। আগুনও ফ্রেশ হতে চলে যায়। মোম শাশুড়ির রুমের দিকে পা বাড়াল। মিনার পাশে বসে আলতো স্বরে ডেকে উঠে, মা, আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? ওনাকে বলবো কি? উদ্ধৃতি চিহ্ন। আরে না, আমি ঠিক আছি। আসলে গরমে মাথাটা ধরেছে খুব। উদ্ধৃতি চিহ্ন। গোসল করবেন? গোসল করলে ভালো লাগবে। উদ্ধৃতি চিহ্ন।
মিনা হেসে বললেন, রাতের বেলা গোসল করা কি ঠিক হবে? উদ্ধৃতি চিহ্ন, গরমে রাতে গোসল করলে কিছু হবে না। উদ্ধৃতি চিহ্ন, আগুন শুনলে রেগে যাবে। আগুন কোথায়? উদ্ধৃতি চিহ্ন, উনি ফ্রেশ হচ্ছেন। উদ্ধৃতি চিহ্ন, আমিও যাই তাহলে ফ্রেশ হয়ে আসি। এসেই শুয়ে পড়েছি, কাপড় ভিজিয়ে গা-টা মুছে নিব। শরীর ম্যাজ করছে। তুমি এই রুমেই থাকো। উদ্ধৃতি চিহ্ন, জি। উদ্ধৃতি চিহ্ন, মিনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন মোম তার রুমটা মাথা এদিক ওদিক নেড়ে চোখ দিয়ে অবলোকন করছে। এই রুমের সাথে ছোট্ট একটি বারান্দা। অযত্নে কি বেহাল দশা তার। মোম মুখ কুচকায়। আগুনের রুমের বারান্দাটা কত সুন্দর, পরিপাটি। কয়েকদিন এই বাসায় কেউ থাকেনি বোঝাই যায়নি। শুধু কিছুটা ধুলোবালি জমেছে। আর আয়মান ভাইয়ার রুমটা মোটামুটি চললেও বারান্দার অবস্থা খুবই জঘন্য। মিনা কাছে এসে বললেন, এসো তোমাকে পুরো বাসাটা ঘুরে দেখাই। কোথায় কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন, মোম উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দেখেছি। এসেই পুরো বাসাটা চক্কর কা-টা শেষ। বাসায় 3টা রুম, 2টা শোয়ার রুম, একটি ড্রয়িং রুম সাথে ডাইনিং রুম অ্যাডজাস্ট করা, তার সৈশী রান্নাঘর। উদ্ধৃতি চিহ্ন, এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা দম নিল মোম। মিনা অবাক হয়ে মোমের থুতনিতে হাত রেখে বললেন, আরে বাহ, তুমি তো দেখছি অনেক দায়িত্বশীল মেয়ে। ভালো হয়েছে নিজেরটা নিজে বুঝে নিচ্ছ। আমি আরও কিছু কাজ ভালো মতো দেখিয়ে দিয়ে কালকেই বাড়িতে চলে যাব। উদ্ধৃতি চিহ্ন, সে কি? কেন? না আপনি কালকে যাবেন না, সেটা পরে দেখা যাবে। এখন চলো আমার সাথে। উদ্ধৃতি চিহ্ন, মোম শাশুড়ির পিছু পিছু চলল। মিনা রান্না ঘরে এসে থামেন। এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছেন। মোম জিজ্ঞেস করল, কি খুঁজছেন মা? উদ্ধৃতি চিহ্ন, রান্না করব। আগুন বাইরের খাবার খেতে পছন্দ করে না, কিন্তু এখানে তো ডাল ছাড়া কাঁচা বাজার কিছুই নেই। উদ্ধৃতি চিহ্ন, ফ্রিজে চেক করে দেখতে পারেন মা। উদ্ধৃতি চিহ্ন, ভালো কথা মনে করিয়েছ তো, ফ্রিজের কথা মাথাতেই ছিল না। উদ্ধৃতি চিহ্ন, মিনা ফ্রিজে চেক করে দেখেন ডিম ছাড়া কিছুই নেই। না থাকাটাই স্বাভাবিক, মাস শেষের পথে বাজার তো শেষ হবেই। এমনিতেও আগুন বিয়ের 3 দিন আগে থেকেই ওই বাড়িতে ছিল। বাজার থাকলে নিশ্চয়ই সব ফ্রিজে রেখে দিত। এখন কি করবেন তিনি? রাতে কি খাবে? মোম গিয়ে দেখো তো আগুন কি করছে। উদ্ধৃতি চিহ্ন, মোম এসে দেখে আগুন উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? ডাকার সাহস পাচ্ছে। ডাকলে যদি রেগে যায়। মোম মুখ গোমরা করে শাশুড়ির নিকট ফিরে যায়। মিনা একটা পাতলা কাপড় ভিজিয়ে চুলা মুছছেন। মোম গিয়ে বলল, মা, আপনার ছেলে ঘুমাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন, ডেকে তুলো। কি রান্না করব জিজ্ঞেস করো। উদ্ধৃতি চিহ্ন, আমি পারবো না, আপনি জিজ্ঞেস করুন। উদ্ধৃতি চিহ্ন, মিনা চুলা মুছা শেষ করে কাপড়টা রান্নাঘরের ছোট্ট জানালার আড়াআড়ি ভাবে গাঁথা শিকের মধ্যে মেলে দিলেন। মোমের দিকে চেয়ে বললেন, কেন, তুমি বললে কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন, মোম কিছু বলল না। মিনা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আগুনের রুমের দিকে হাঁটা ধরলেন। মোম রান্না ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। মিনা আগুনের কাঁধে হাত রেখে বললেন, আগুন ঘুমিয়ে গিয়েছিস নাকি? ওঠ। উদ্ধৃতি চিহ্ন, আগুন মুখ কুচকে ঢুলুঢুলু চোখে তাকায়। রাশভারী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? ডাকছ কেন? উদ্ধৃতি চিহ্ন, রাতের জন্য কি রান্না করব? ঘরে তো ডাল ডিম ছাড়া অন্য কিছু নেই। উদ্ধৃতি চিহ্ন, কোনো রান্না করতে হবে না। উদ্ধৃতি চিহ্ন, মিনা অবাক হয়ে বললেন, রান্না না হলে খাবো কি? রাতে কি না খেয়ে থাকবো নাকি? মোম ছোট মানুষ, ওরও তো ক্ষুধা লাগবে। আগে বললে আসার সময় বক্সে করে বাড়ির রান্না করা খাবার নিয়ে আসতাম। উদ্ধৃতি চিহ্ন, আগুন বিরক্তির নিঃশ্বাস ত্যাগ করে। কপাল কুঁচকে বলল, পুরো কথা না শুনেই কেন কথা বলো? আমি হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছি, তোমাকে আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। উদ্ধৃতি চিহ্ন, কিভাবে অর্ডার করলি? তুই তো বাইরের খাবার খেতে পারিস না। উদ্ধৃতি চিহ্ন, অনলাইনে। একেবারেই খেতে পারি না এমনটা নয়, জাস্ট বাইরের খাবার পছন্দ করি না। একদিনে কিছু হবে না, আমি ম্যানেজ করে নিব। উদ্ধৃতি চিহ্ন, এমন সময় ডোরবেল বেজে উঠল। আগুন বলল, হয়তো ডেলিভারি ম্যান এসেছে, যাও খাবারগুলো নিয়ে এসো। উদ্ধৃতি চিহ্ন,
মিনা দরজা খুলে দেখেন গায়ে লালটি শার্ট, মাথায় লাল টুপি পরা একজন ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি সালাম দিয়ে হাতে খাবারের বেগটি মিনার হাতে ধরিয়ে দেয়। মিনা খাবার নিয়ে দরজা আটকাতে চাইলে ছেলেটি বাধা দেয়। মিনা ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বললেন, দাঁড়িয়ে আছো কেন, কি চাই? উদ্ধৃতি চিহ্ন। ম্যাম, আমার টাকা না দিয়েই দরজা আটকে দিচ্ছেন? উদ্ধৃতি চিহ্ন। আগুন টাকা দেয়নি? উদ্ধৃতি চিহ্ন। জি না। উদ্ধৃতি চিহ্ন। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। উদ্ধৃতি চিহ্ন। মিনা আগুনকে কথাটা জানান। আগুন মানিব্যাগ থেকে টাকা বের করে দেয়। মিনা গিয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দরজা লাগিয়ে দেন। খাবারগুলো গরমই আছে, তাই আর গরম করেননি। তিনজনই খেতে বসে পড়েছে। আগুন আসতেই খাওয়া শুরু করেছেন। খাবার শেষ করে মিনা চলে যান রান্নাঘরে। এটো প্লেটগুলো ধুতে হবে। মোম শাশুড়ির সাথে যেতে নিতেই আগুন পেছনে থেকে মোমের হাত টেনে ধরল। রান্নাঘরের দিকে একবার তাকিয়ে একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, হাত ধুয়ে সোজা রুমে আসবে, মনে থাকে যেন। কথার নড়চড় হলে খবর আছে। উদ্ধৃতি চিহ্ন। নীরব ধমকিতে মোম শুকনো ঢোক গিলল। মুখটা কাচুমাচু করে মাথা নেড়ে সম্মতি জানাল। প্লেট ধুয়ে থালা বাসন রাখার রেকের মধ্যে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন মিনা। শাড়ির আঁচলে হাত মুছে রুমে চলে আসতেই দেখেন মোম তার পিছনে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, এটো হাতে দাঁড়িয়ে আছো কেন? উদ্ধৃতি চিহ্ন। জি, হাত ধুব। উদ্ধৃতি চিহ্ন। ধো, আমি আসছি, ঘুম পাচ্ছে খুব। উদ্ধৃতি চিহ্ন। মিনা চলে গেলেন নিজের রুমে। মোম হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে হাফ গ্লাস পানি খেল। হঠাৎ করে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে রুমে গেল সে। আগুন ওয়ার্ড্রোপে তাদের কাপড়গুলো গুছিয়ে রাখছে। মোম গিয়ে বলল, আপনি কেন করতে গেলেন? আমাকে বললে আমি করে দিতাম। উদ্ধৃতি চিহ্ন। কাপড়গুলো তো ভাঁজ করাই ছিল, আমি তো শুধু গুছিয়ে রাখছি। বাকিগুলো তুমি গুছিয়ে রাখো। যেগুলো পরবে সেগুলো ওয়ার্ড্রোপে রাখো, আর বাকিগুলো কাপড় রাখার আলমারিতে আমার কাপড় সহ তুলে রাখো। উদ্ধৃতি চিহ্ন। মোম লাগেজ থেকে একে একে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখল। আগুন ল্যাপটপ নিয়ে বিছায় বসল। মোম গিয়ে আগুন থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। আগুন ভ্রু কুঁচকে চেয়ে মোমের এক হাত টেনে একদম কাছে নিয়ে আসে। একদম আগুনের শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল। মোমের নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। আগুন নিজের মুখটা মোমের মুখের কাছাকাছি নিয়ে নীরেট স্বরে বলল, তুমি কি আমাকে ভয় পাও? নয়তো আমার সাথে এত দূরত্ব কেন তৈরি করছো? তুমি কি জানো, সম্পর্কের মধ্যে বিচ্ছেদের আরেক নাম দূরত্ব। উদ্ধৃতি চিহ্ন। মোম কিছু বলছে না, সে এখনো চোখ বন্ধ করে আছে। আগুন শীতল কণ্ঠে বলল, চোখ খোলো মোম, তাকাও আমার দিকে, স্বাভাবিক হও আমার সাথে, চুপ থেকে আমাকে রাগিয়ে দিও না, কথা বলো। উদ্ধৃতি চিহ্ন। মোম চোখ খুলল, তবে আগুনের দিকে না তাকিয়ে নজর রাখল বিছানার উপর। মোম চুপ করে আছে, কোনো জবাব দিল না। এবার আগুন ধমকে বলল, সমস্যা কি? কথা বলছো না কেন? আমি কি বলেছি কথা কানে যায়নি? উদ্ধৃতি চিহ্ন। মোম তার ডাগর ডাগর চোখ তুলে আগুনের দিকে কিঞ্চিত তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিল। আগুন একটা আঙুল দিয়ে মোমের থুতনিতে হালকাভাবে স্পর্শ করে মুখটা উপরে তুলল। আগুনের স্পর্শে মোম মৃদু কেঁপে উঠল। সেদিন না বলেছিলাম, আমার সামনে এভাবে মাথা নিচু করে থাকবে না? উদ্ধৃতি চিহ্ন। মোম চোখ বুঝে পুনরায় মাথাটা নিচু করে নিল। আগুন হাত সরিয়ে নিল, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মোম। একটা সম্পর্ক এগিয়ে নিতে হলে কারোর একার প্রচেষ্টায় হয় না, দুজনকেই পুরোপুরিভাবে এফোর্ট দিতে হয়। তুমি আমার তুলনায় খুবই ছোট, বাচ্চা একটা মেয়ে। আমি যতটুকু জানি, শহুরে মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা অনেক বেশি ম্যাচিউর হয়। আমি কি বলছি, কি বলার চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছ। উদ্ধৃতি চিহ্ন। মোম এবার চোখ খুলে সরাসরি তাকায় আগুনের দিকে। তার চোখে কোনো রাগ বা গাম্ভীর্যতা নেই। আজ মানুষটার চোখে ভিন্ন কিছু দেখতে পাচ্ছে ও। চোখে, মুখে ফুটে রয়েছে একরাশ মুগ্ধতা, আর সেই মুগ্ধতার সবটা জুড়েই আছে শুধু মোম। বদ্ধ ঘরে দুজন কপত কপাতি একে অন্যের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে। চোখের পলক পড়ছে না কারোরই। রুমটিতে বিরাজ করছে গুমোট আবহাওয়া।
সেই সাথে আগুনের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে কিশোরী কন্যাটির মুখের উপর। আগুন ঠোঁট বাঁকায়, নজর ফিরিয়ে নেয়, দৃষ্টি রাখে সাদা রঙের টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। ঠোঁট দুটো গোল করে ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, এভাবে তাকিও না, মোম। কিছু একটা করে ফেলব, তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম মোম অবুঝের মতো প্রশ্ন করল, কি করার কথা বলছেন আপনি? মা রবেন নাকি? উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুঁচকে তাকায়, স্নিগ্ধ মুখটাতে বাচ্চামোর ছাপ। মোমের ঠোঁটের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু না, সঠিক সময় আসলে একদিন ঠিক বুঝতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। পরপর মুখভঙ্গি বদলে নিজের সেই গাম্ভীর্য ভাব ফুটিয়ে অবাক সহিত জিজ্ঞেস করে, তোমাকে মা রার কথা কেন বললে? তোমার কেন মনে হলো আমি তোমাকে মা রব? উদ্ধৃতি চিহ্ন। মোম চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমাদের গ্রামে দেখেছি স্বামীর কথা না শুনলে তারা বউদের মা রে। আমার বান্ধবী রাহি ওরও তো বিয়ে হয়েছে। আমাদের বিয়ের 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। রাহির স্বামী সামান্য খুঁত পেলেই তাকে মা রে। উদ্ধৃতি চিহ্ন। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, আমাকে কি তোমার তেমনটাই মনে হয়? উদ্ধৃতি চিহ্ন। মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, না, কিন্তু আমার আপনাকে ভয় করে। উদ্ধৃতি চিহ্ন। আমাকে ভয় পাও কেন? আমি কি কোনো দৈত্য যে তোমাকে মেরে ফেলব, নাকি কোনো জন্তু যে তোমাকে খেয়ে ফেলব? কোনটা? উদ্ধৃতি চিহ্ন। মোমের অস্বস্তি লাগছে, কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না। মোম নিজেও জানে না কেন সে লোকটাকে ভয় পায়। কোনো কারণ ছাড়াই ভীষণ ভয় পায় ও। মোমের নীরবতা দেখে আগুন প্রসঙ্গ পাল্টায়, খিটখিটে মেজাজ নিয়ে বলল, আচ্ছা বলতে হবে না, তবে তোমাকে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার সাথে সময় কাটিয়ে নিজের মধ্যকার জোরটা কাটাতে হবে। কথা বলতে হবে, কথা বললে নিজেকে আমার সাথে স্বাভাবিক করতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। মোম চুপ করে আছে। আগুন একটা হাত মোমের হাতের উপর রাখতেই মোম হাত সরিয়ে নেয়। আগুন অবাক হল না, এটা স্বাভাবিক। বাচ্চা মেয়ে হয়তো দ্বিধা কাজ করছে। মোম থেকে কিছুটা দূরে বালিশে হেলান দিয়ে বসল। মোমের মুখশ্রী অবলোকন করল গভীরভাবে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না। আগুন তো চেষ্টা করছে মোমকে নিজের সাথে খাপ খাওয়াতে। মোমের আচরণ, ব্যবহার স্বাভাবিক না হলেও একা সম্পর্ক বজায় রাখার, সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেও কোনো লাভ হবে না। মোম অত্যন্ত মোলায়েম কণ্ঠে জবাব দিল, জি, আমি চেষ্টা করব। উদ্ধৃতি চিহ্ন। এইটুকুতেই আগুন ভরসা পেল। অধর কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। নিজেকে স্বাভাবিক করে বলল, অনেক দিন তো হলো, পড়াশোনার কি খবর বলো? পড়ার ইচ্ছা নেই? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আছে তো। উদ্ধৃতি চিহ্ন। ওকে, আমি তাহলে কালকে আশেপাশের স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলে দেখব তোমাকে ভর্তি করানো যায় কিনা। ভর্তি তো করানো যাবেই, আশা করি, তবে ট্রান্সফার করানোটাই মেইন। উদ্ধৃতি চিহ্ন। মোম চকিতে তাকালো, ছটফট কণ্ঠে বলে উঠল, কোনো দরকার নেই, আমি আমাদের বাড়ির স্কুলেই পড়াশোনা করব। আপনি তো ওই দিন বলেছিলেন আমাকে বাড়িতেই পড়তে দিবেন। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, পিচ্ছি মানুষ একটু বেশিই বুঝে। আমি বলেছিলাম, ইভেন এখনও বলছি, তুমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েই পরীক্ষা দিবে, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে। এখান থেকে কি তুমি প্রতিদিন তোমাদের গ্রামের বাড়ির স্কুলে যেতে পারবে? যাওয়া আজও সম্ভব? উদ্ধৃতি চিহ্ন। মোম দিকে মাথা নাড়াল। আগুন পুনরায় বলল, সেজন্যই তো বলছি, এখানে থেকে রেগুলার পড়াটা মেইনটেইন করবে। বাড়িতে থেকে কতটুকু পড়া কমপ্লিট করতে পারবে? আমি না হয় রাতের পড়া না বুঝলে, না পারলে বলে দিতে পারব। তবে ভালো গাইডলাইন্স, স্কুলের সাহচর্যে থাকলে অনেকটা এগিয়ে থাকবে। এসএসসি পরীক্ষা আসতে এখনও অনেক মাস বাকি। স্কুলে ভর্তি করিয়ে দিলেই ভালো হবে। তাছাড়া, আমি কলেজে চলে গেলে সারাদিন বাসায় তোমাকে একা থাকতে হবে। পারবে একা থাকতে? উদ্ধৃতি চিহ্ন। মোম কিছুক্ষণ চুপ থেকে গোমরা মুখে বলল, একা থাকতে কিছুটা অসুবিধা তো হবেই। কয়েকদিন গেলে আসতে আসতে ঠিক হয়ে যাবে। তবে আমি তো এই শহরে নতুন, কাউকে তেমন চিনি না, মানুষজন কেমন হবে সেটাও জানি না। আমার ভীষণ ভয় করছে। উদ্ধৃতি চিহ্ন। আগুন বিরক্ত হল, কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভয় পাও নাকি সেটা আগে বলো।
একটু জোরে শব্দ পেলে ভয় পাও, বজ্রধ্বনির আওয়াজ শুনলে ভয় পাও, আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাও, আমাকে দেখলেও ভয় পাও, ইনফ্যাক্ট আমি তোমার কাছাকাছি আসলেও ভয় কাঁপাকাঁপি শুরু করে দেও। সবকিছুতেই এত ভয় কেন পাও? উদ্ধৃতি চিহ্ন। মোম বলার মতো কিছু খুঁজে পেল না। ছোটবেলা থেকেই মোম সামান্য কিছু হলেই ভয় পেয়ে যায়। আগুন এভাবে ভয় পাও বারবার বলায় মোমোর লজ্জা লাগছে। ওকে নিশ্চয়ই ভিতুর ডিম ভাবছে? না, ভাবার কিছু নেই, ও ভাবার সুযোগ করে দিয়েছে বলেই তো ভাবছে। আগুন রাশভারী কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবে কিন্তু? উদ্ধৃতি চিহ্ন। জি। উদ্ধৃতি চিহ্ন। আগুন হালকা গলা খাকারি দিয়ে বলল, শুনেছি গ্রামের মেয়ের হাইস্কুলে গেলেই নিজেদেরকে বড় ভাবতে শুরু করে, অনেকটা ফ্যান্টাসিতে ভুগে, অল্পতেই পেকে যায়, যদিও সবাই এক না। আচ্ছা, তুমি কি স্কুলে থাকতে কখনো কারো সাথে রিলেশনে জড়িয়েছিলে? কারো সাথে প্রেম করেছিলে? তুমি ভয় পেও না, করলেও আমি কিছু মনে করব না। এই বয়সে এমন একটু আধটু ভুল হয়। সরল মনে আমার সাথে সবটা শেয়ার করতে পারো। নিজের বউয়ের মুখে তার লাভ স্টোরি শুনতে মন্দ লাগবে না। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কথায় মোম হকচকিয়ে যায়। অক্ষিযুগল বড় বড় করে তাকায়, মুখভঙ্গিতে ফুটে উঠে অবাকের চিহ্ন। এই লোক এসব কি বলছে? কিভাবেই বা বলছে? কেনই বা বলছে? মোম মুখ কুঁচকে দৃঢ় কণ্ঠে বলল, এসব কিছুতে আমি কখনো জড়াইনি। আর না ওইসব প্রেম ভালোবাসা সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা আছে। আমি এসব পছন্দ করতাম না, সবসময় নিজেকে এসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছি। উদ্ধৃতি চিহ্ন। মোমের কথায় আগুন মনে মনে তৃপ্তিময় কিঞ্চিত হাসল। মোম যদি ওদের বিয়ের আগে কারো সাথে রিলেশন করত, এতে আগুন মোমকে কিছু না বললেও হয়তো এক্ষুনি বাসরটা সেরে ফেলত। মোম বাধা দিলেও শুনত না। কেন শুনবে? যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে সে নিশ্চয়ই এতটা অবুঝ নয়। একজন প্রাপ্ত বয়স্কের মতোই আচরণ করবে। শুধু শুধু বিয়ে করা বউকে অবুঝ ভোলা ভালা ভেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার কোনো মানেই হয় না। আগুন নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রচণ্ড সিরিয়াস, সেখানে বউ তো সবচেয়ে ব্যক্তিগত। আগুন নিজের মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলে উঠল, তাহলে আমিই তোমার জীবনের প্রথম পুরুষ হব, সেই সাথে প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বিষয়টা দারুণ না? আরেকটা বিষয় হল, আমি ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেলাম। নয়তো জীবনে প্রেম না করা এই আমি, শেষে কিনা রিলেশনে জড়ানো একজন বউ পেতাম। ভাবতেই কেমন ছ্যাঁকা ছ্যাঁকা ফিলিংস হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল, তবে আগুনের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলে। আগুন মুগ্ধ চোখে চেয়ে দেখে সেই হাসি। এসো, ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। উদ্ধৃতি চিহ্ন। রাতের বেলা এখন আবার কোথায় যাবেন? উদ্ধৃতি চিহ্ন। আগুন ফিচেল হাসে। মোমোর প্রতি নিরদ্বিধায় অধিকার খাটিয়ে কথা বলায় বেশ ভালো লাগল। শান্ত কণ্ঠে বলল, তেমন কোথাও না, জাস্ট বেকনিতে কিছুটা সময় কাটাবো। তুমি আসবে সাথে? উদ্ধৃতি চিহ্ন। না, বারান্দায় আলো নেই, অন্ধকারে ভয় পাই। উদ্ধৃতি চিহ্ন। আমি সাথে থাকলেও? উদ্ধৃতি চিহ্ন। মোম মাথা নাড়ে, অর্থাৎ আগুন থাকলে সে ভয় পায় না। তাহলে আসো। উদ্ধৃতি চিহ্ন। না থাক, আপনিই যান। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। আগুন মোবাইলটা নিয়ে বেকনিতে চলে গেল। মোম বিছানায় শুয়ে আগুনের বলা তখনকার কথাগুলো ভাবতে লাগল। মা, জলদি বাসায় আসো। আয়মান ড্রেনে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, ডান পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। আমি দেখতে চাইলে আমাকে দেখতে দিচ্ছে না, উল্টো চিৎকার চেঁচামেচি করে রুম থেকে বের করে দিচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। ফোনের ওপাশ থেকে ময়ূরীর কথা শুনে আঁতকে উঠেন মিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সে কি? ব্যথা পেল কিভাবে? কখন পেয়েছে ব্যথা? উদ্ধৃতি চিহ্ন। সকালে নাকি ওর প্রাইভেট আছে। আমি সেলিনা আপাকে বলে নাস্তা রেডি করে দিলাম। নাস্তা খেয়ে বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল, কয়েক ঘন্টা পর ফিরে আসে। জিজ্ঞাসা করতেই বলল, ড্রেনে পড়ে নাকি ব্যথা পেয়েছে। উদ্ধৃতি চিহ্ন। তোর আব্বুকে বল ডাক্তার ডেকে আনতে। উদ্ধৃতি চিহ্ন। তোমার ছেলে তো দরজাই খুলছে না, তোমাকে জানাতে নিষেধ করেছিল, আমি তবুও জানিয়ে দিলাম। উদ্ধৃতি চিহ্ন। আমি এক্ষুনি আসছি। উদ্ধৃতি চিহ্ন। কল কেটে দ্রুত ছুটল আগুনের রুমের দিকে। দরজা বন্ধ। তিনি জোরে জোরে দরজায় করাঘাত করছেন।
আগুন বেকনিতে এক্সারসাইজ করছে। আগুনের গায়ে ছিন্টু গেঞ্জি আর ট্রাউজার। গা থেকে নোনতা ঘাম চুয়ে চুয়ে পড়ছে। দরজায় নখ পেতেই তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে দরজার নিকট এগিয়ে যায়। মোম গভীর ঘুমে আচ্ছন্ন। দরজা খুলে দিতেই মিনা ছটফট কণ্ঠে বললেন, আমাকে এখন ও বাড়িতে ফিরতে হবে। আয়মান অসুস্থ। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুঁচকে তাকায়। রাশভারী কণ্ঠে বলল, ওর আবার এত সকাল সকাল কি হয়েছে? হঠাৎ অসুস্থ হলো কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। কিভাবে হলো সেটা তো বাড়িতে গেলেই বুঝতে পারবো নাকি? উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, তুমি তৈরি হও, আমি গাড়ি ডেকে আনছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন একটা ট্যাক্সি ভাড়া করে মিনার জন্য অপেক্ষা করছে। মিনা তৈরি হয়ে এসে একবার ঘুমন্ত মোমের দিকে দেখল। আগুনকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম আরও কিছুদিন থাকব, সেটা আর হলো কই? এই আয়মান, তাকে নিয়ে আর পারি না। ছেলেটা যে কখন কি করে বসে, আমার আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটার প্রতি খেয়াল রাখিস বাবা। যত্ন নিশোর। ছোট মানুষ, ভুল ত্রুটি হবেই। তুই হুটহাট মেয়েটার উপর রেগে যাস না। ঘুমাচ্ছে তাই, মেয়েটাকে বলেও যেতে পারছি না। ঘুম থেকে ওঠে আমাকে না দেখতে পেলে অভিমান করবে হয়তো। আমারও তো কোনো উপায় নেই। ছেলেটা ব্যথা পেয়েছে, বাড়িতে যাওয়াটা জরুরি। আমি চেষ্টা করব এখানে আবার আসার। না আসতে পারলেও সেলিনাকে পাঠাবো। উদ্ধৃতি চিহ্ন। মা, তুমি এত টেনশন করো না তো। আমি সবটা ম্যানেজ করে নিব। মোমের বেশি অসুবিধা হলে বাসায় না হয় একজন কাজের লোক রেখে দিব। তুমি অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। উদ্ধৃতি চিহ্ন। আসছি বাবা, ভালো থাকিস। মোমকে ব্যাপারটা বুঝিয়ে বলিস। উদ্ধৃতি চিহ্ন। হুম, এখন চলো। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। উদ্ধৃতি চিহ্ন। আগুন মিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। মেইন দরজা আটকে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে পকেট থেকে ফোনটা বের করে আয়মানকে কল করল। আয়মান বিছানায় বাম কাত হয়ে শুয়ে আছে। বড় ভাইয়ের কল দেখতে পেয়েই দ্রুত কল রিসিভ করে। আগুন গম্ভীর কণ্ঠে ধমকে বলল, মাকে টেনশন দিতে তোর ভালো লাগে? বে আ দ এত সকালে কোথায় গিয়েছিলি? উদ্ধৃতি চিহ্ন। আয়মান শোয়া থেকে ওঠে বসে কোলের মধ্যে বালিশ রেখে সেটাতে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে বলল, কাজ ছিল সেজন্য গিয়েছিলাম। আমি কি জানতাম নাকি সাডেনলি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে? বাট ব্রো, আমি তো মাকে কিছু বলিনি। জানলো কিভাবে? নিশ্চয়ই ময়ূরী বলেছে। ওকে আমি পৈপি করে নিষেধ করেছিলাম মাকে না জানাতে। তবুও বলে দিয়েছে। আমার পেছনে না লাগলে ওর ভালো লাগে না। উদ্ধৃতি চিহ্ন। কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। আয়মান আমতা আমতা করে বলল, ওই আনমনে হাঁটতে গিয়ে ভুল করে পা পিছলে মোড়ের ছোট্ট ড্রেনে পড়ে গিয়ে হাতে পায়ে অল্প ব্যথা পেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুচকি সন্দিহান কণ্ঠে বলল, আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস? সত্যি করে বল কি হয়েছে? পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যা বলেছিস, বুঝতেই তো পারছিস তোর কি হাল করব। উদ্ধৃতি চিহ্ন। দমে গেল আয়মান। শুকনো ঢোক গিলল। কাচুমাচু হয়ে মুখটা কালো করে উত্তর দিল, কি আর বলবো দুঃখের কথা। মাইশা বলেছে দেখা করবে। এত সকালে ফোন করাই ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার। সেজন্য দেখা করতে গিয়েছিলাম। আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেগুলো নিয়ে আসতে বলেছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মোড়ে ওই গুলটে কাকুর বাড়িটা আছে না, সেখানে আসতেই একটা ছবি হাত ফসকে পড়ে গিয়েছিল। বাতাসে উড়ে ছবিটা গুলটে কাকুর বাড়ির সামনে পড়ল। সেখানে তার বউ দাঁড়িয়ে ছিল। আমি ওনাদের বাড়ি, ওনার বউ, গুলটে কাকুকে খেয়াল করিনি। আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল। গুলটে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে। আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠান, ছবি তুলব। ব্যাস, বাকিটা ইতিহাস। উদ্ধৃতি চিহ্ন। ইতিহাসটা শুনতে চাচ্ছি। তারপর কি হলো? ঘাত পেলি কি করে? তোকে মেরেছে? উদ্ধৃতি চিহ্ন। আয়মান কাঁধ উঁচিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, আমাকে মা রবে এত সাহস এই মহল্লায় কারোর আছে? গুলটে কাকু আমার কথা শুনে টি শার্টের কলার ধরে শাসিয়ে বলল, জিল ছেলে, আমার বউকে কাপড় উঠাতে বলিস? তোর ভাইকে বিচার দিব। আমি ওনার থেকে কলার ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম। উনিও মেনে নিয়েছেন। না জেনে কলার ধরায় লাকে ইচ্ছে মতো কয়েক ঘা দিতে ইচ্ছে করছিল। নিহাত ওনার মেয়ের সাথে লাইন সেজন্যই তো ছেড়ে দিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। কি বললি?
উদ্ধৃতি চিহ্ন। আয়মান চমকে যায়। কি বলতে কি বলে ফেলেছে। মেকি হেসে বলল, বলছিলাম ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল। দৌড়ে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পাই, হাতে কিছুটা চোট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। রাখছি এখন। উদ্ধৃতি চিহ্ন। ফোনকে টে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। আয়মান বিড়বিড় করে বলল, এই পাগলা কুকুর যেইসেই কুকুর না, ব্রো। এটা হলো হারামি পাগলা গুলটে কাকু। ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতেই লুঙ্গি কাছাড় দিয়ে কাঠের লাকড়ি নিয়ে দৌড়ে এসেছিল মা রার জন্য। লা একটু সময় দে, সুদে আসলে সব শোধ করে দিব। আয়মানকে মা রতে আসা, আমাকে তো চিনো না চান্দু। এখন থেকে হারে হারে টের পাবে আয়মান কি জিনিস। আগুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মিনা সকালের নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলেন। নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মোমকে ঘুম থেকে তুলে মিনার চলে যাওয়ার কথাটা জানায়। মোম কিঞ্চিত মন করলেও আয়মানের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর রাগ করল না। আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে গিয়েছে। বলেছে আজকে সে দুপুরের দিকে বাসায় চলে আসবে, আর আসার সময় খাবার নিয়ে আসবে। যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা যাচ্ছে ততদিন বাইরের খাবার খাবে। মোম আগুনের কথা শুনতে নারাজ। ও বলেছে ও রান্না করবে। মোম জানে আগুন বাইরের খাবার খেতে পারে না। তাছাড়া মোম রান্না করতে পারে। বেশি একটা না পারলেও যতটুকু পারে নিত্যদিনের কাজ চালিয়ে নেওয়া যায়। সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না, তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছে। মিনা একা হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন। মাছ মাংসকে টে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছেন। শাক সবজিগুলো ভালো করে ধুয়ে হাজির মধ্যে রেখে দিয়েছেন। এতে শাক সবজিতে থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে। মোমের একা একা ভালো লাগছে না। মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল। রুমে এসে সকালের নাস্তাটা খেয়ে নিল। রান্নাঘরে প্লেট রেখে পুরো বাসাটা একবার খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখল। ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল। রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে নিল। আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছাল। না, এই কাজের পরও সময় মনে হচ্ছে যাচ্ছেই না। আগুন বাসায় তার একটা ফোন রেখে গিয়েছে। বলেছে কোনো দরকার হলে ফোন করতে। মোমকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। মোম ফোন নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে ইউটিউবে ঢুকে কার্টুন দেখতে থাকে। মোম কিছুক্ষণ পরপর হাই তুলছে। কার্টুন অফ করে ফোনটা একপাশে রেখে সোফায় গা এলিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই মোম ঘুমিয়ে পড়েছে। আগুন একমনে গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ সময় আগুন নিজেই ড্রাইভ করে। মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে বাড়ির ড্রাইভারকে ডাকে। আজকেও ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে। তবে ড্রাইভারের আসতে আসতে সময় লাগবে। কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনাকে ড্রপ করে দিতে পারেনি। সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। রাস্তার মাঝপথে আসতেই একজন বৃদ্ধ আগুনের গাড়ির সামনে এসে পড়ল। আগুন সঠিক সময় ব্রেক হ্যান্ডেল না করলে হয়তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে বৃদ্ধর কাছে আসে। লোকটা একটা লাঠি ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন তাকে থামিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, দাদু, আপনি রাস্তার মাঝখানে কেন হাঁটছিলেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এক্ষুনি তো আমার গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। উদ্ধৃতি চিহ্ন। বৃদ্ধ লোকটি ক্ষীণ স্বরে বললেন, আমি তো চোখে ভালো দেখতে পাই না দাদু ভাই, চারপাশ ঝাপসা ঝাপসা দেখি। উদ্ধৃতি চিহ্ন। তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? এই বয়সে এভাবে রাস্তায় হাঁটতে বের হওয়াটা আপনার উচিত হয়নি। উদ্ধৃতি চিহ্ন। আমি তো হাঁটতে বের হইনি, কিছু রোজগারের আশায় বেরিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। এই বয়সে আপনি কিভাবে রোজগার করবেন? উদ্ধৃতি চিহ্ন। মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে যতটুকু পাই সেটুকু দিয়েই জীবন চালিয়ে নেই। উদ্ধৃতি চিহ্ন। আগুন অবাক হয়ে প্রশ্ন করে, ভিক্ষা করতে রাস্তায় নেমেছেন কেন? আপনার ছেলে মেয়ে নেই? কোনো আত্মীয় স্বজনও নেই? উদ্ধৃতি চিহ্ন। আত্মীয় তেমন কেউ নেই, আর এক ছেলে আছে, সে তার সংসার নিয়ে ব্যস্ত। তার সংসারই কোনো রকম চলে। আমার দায়িত্ব নিবে কিভাবে? আপনার স্ত্রী কোথায়? আপনার নাতি নাতনি নেই? উদ্ধৃতি চিহ্ন। আমার স্ত্রী রা গিয়েছে অনেক বছর আগে। ছেলের ঘরে নাতি নাতনি আছে 4 জন।
তাদের সংসার কোনো রকম টেনেটুনে চলে। উদ্ধৃতি চিহ্ন। আপনার ছেলে কি কাজ করে? উদ্ধৃতি চিহ্ন। ভেন গাড়ি চালায়। গাড়ি নিজের না, কোম্পানির মালিকের, সেটা দিয়ে ঝুটের মাল টানে। একদিন কাজ করলে 2 দিনই বসে থাকে। উদ্ধৃতি চিহ্ন। বসে থাকে কেন? কাজ পায় না। উদ্ধৃতি চিহ্ন। পায়, তবে সে করে না। তার বউয়ের বাপের বাড়ি থেকে টুকটাক মাসের সরঞ্জাম এনে মা সংসারের হালটা টিকিয়ে রেখেছে। উদ্ধৃতি চিহ্ন। ওহ, বলতে গেলে আপনার ছেলে একজন ভাদাইম্মা। তবে আপনার ছেলের বউসহ 4 জন ছেলে মেয়েকে নিয়ে সংসারটা দিব্যি চলছে। আর আপনাকে দুবেলা 2 মুঠো খাবার দিতে পারে না। উদ্ধৃতি চিহ্ন। বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সবই আমার কপাল। যখন সবল ছিলাম শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে ছেলেকে, নাতি নাতনি, ছেলের বউকে খাইয়েছি। এখন বয়স হয়েছে, আগের মতো কাজ করে সংসারে টাকা পয়সা দিতে পারি না। সেজন্য তাদের চোখেও ভালো হতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মনে পড়ে বাবার বলা কথাটা। রাশেদকে কাজ করতে নিষেধ করলে তিনি প্রায় বলতেন, নিজের কাজ নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কাজ করলে শরীর ভালো থাকে। আর মেইন পয়েন্ট হলো যতদিন কাজ করতে পারব সকলের চোখে ভালো থাকতে পারব। একবার নিজের অক্ষমতা ধরা পড়লে আপনজনও মুখ ফিরিয়ে নেয়। বাবার কথাটা কতটা সত্যি আর সেটার মর্ম কতখানি আগুন আজ বুঝতে পারল। যদিও সবাই এক না, তবে তিক্ত হলেও এটাই বাস্তব। আর এটাই চরম সত্যি। আগুন পকেট থেকে 1000 টাকার 2টা নোট বের করে বৃদ্ধর হাতে তুলে দিল। বলল, দাদু, এটা রাখুন, যেটা মন চায় কিনে খাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। উদ্ধৃতি চিহ্ন। কোথায়? উদ্ধৃতি চিহ্ন। আমার এক বন্ধু আছে, তাদের ছোটখাটো একটা বৃদ্ধাশ্রম আছে। সেখানে ভালো যত্ন আত্তি পাওয়া যায়। সেখানে গেলে আপনাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হবে না। খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। আমিও না হয় মাঝে মাঝে গিয়ে আপনার সাথে দেখা করে আসব। যাবেন? উদ্ধৃতি চিহ্ন। যাব, দাদু ভাই। উদ্ধৃতি চিহ্ন। আগুন হাতে থাকা ফোনটা দিয়ে পরিচিত একটা নাম্বারে কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই বৃদ্ধর কথাটা তাকে বুঝিয়ে বলল। কথা শেষে আগুন একটা রিকশা ডেকে বৃদ্ধ দাদুকে সেটাতে উঠিয়ে দিল। রিকশা আলাকে ভাড়ার টাকা মিটিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলল, এই ঠিকানায় যেন বদ্ধকে পৌঁছে দেওয়া হয়। আগুন বৃদ্ধর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির কাছে ফিরে আসে। গাড়ির দরজা খুলতেই পেছনে থেকে নাইমা ডেকে উঠে। আগুন, কলেজে যাচ্ছিস বুঝি? আমিও হসপিটালে যাচ্ছি, আমাকে ড্রপ করে দিবি? আজকে গাড়ি আনিনি। না করিস না প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুঁচকে নাইমার দিকে তাকায়। হাতঘড়ির দিকে একবার নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর তো আরও আধা ঘন্টা আগে হসপিটালে থাকার কথা ছিল। এখানে কি করছিস? উদ্ধৃতি চিহ্ন। নাইমা আগুনের থেকে পুরোপুরি পারমিশন না নিয়েই গাড়িতে উঠতে উঠতে বলল, আরে কিছু কাজে এসেছিলাম, চল এখন যাওয়া যাক। উদ্ধৃতি চিহ্ন। আগুন গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। নাইমার হসপিটালের পরই আগুনের কলেজ, তাই আর নিষেধ করল না। নইমা নিজের মতো বুলি আওড়াচ্ছে। আগুন কিছু বলছে না, চুপ করে ড্রাইভ করছে। হঠাৎ গাড়ি চালানো থামিয়ে দিতেই নাইমা জিজ্ঞেস করল, কি হলো? উদ্ধৃতি চিহ্ন। তোর হসপিটালে চলে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। নাইমা দেখল তার হসপিটালের গেট। মন খারাপ করে বলল, এত তাড়াতাড়ি এসে পড়লাম। উদ্ধৃতি চিহ্ন। তুই হয়তো ভুলে যাচ্ছিস মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিলি। কথা না বাড়িয়ে জলদি গাড়ি থেকে নাম। উদ্ধৃতি চিহ্ন। তুই আজকে কলেজ থেকে কখন ফিরবি? উদ্ধৃতি চিহ্ন। সেটা জেনে তুই কি করবি? উদ্ধৃতি চিহ্ন। বল না। উদ্ধৃতি চিহ্ন। দুপুরে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে আজকে একসাথে লাঞ্চ করি প্লিজ? উদ্ধৃতি চিহ্ন। সম্ভব না। উদ্ধৃতি চিহ্ন। কেন? উদ্ধৃতি চিহ্ন। সময় নেই। উদ্ধৃতি চিহ্ন। তুই তো নিজের ফ্ল্যাটে ব্যাক করেছিস। তাহলে কি প্রবলেম? প্লিজ চল। ব্যস্ততার জন্য তো সময় হয় না। আজকে অন্তত চল প্লিজ প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। এতবার বলায় আগুন না করতে পারল না। ভাবল এই সুযোগে ওর বিয়ে করার ব্যাপারটাও ঠান্ডা মাথায় নাইমাকে বুঝিয়ে বলা যাবে। সেজন্য রাজি হয়ে গেল। লাঞ্চ টাইমে নাইমাকে সাথে নিয়ে কলেজে থেকে কিছুটা দূরে বর্ষর একটা রেস্টুরেন্টে প্রবেশ করল আগুন।
সেখানে গিয়ে পরিচিত কয়েকজন ফ্রেন্ড এবং তারই কলেজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেল। আগুন তাদের সাথে কুশল বিনিময় করল। সবাই এক টেবিলেই বসেছে। আগুনের পাশের চেয়ারটায় নাইমা বসেছে। ইচ্ছে করেই বসেছে, যাতে আগুনের কাছাকাছি থাকতে পারে। খাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে। আগুন তেমন কিছু বলছে না, শুধু হেসে হেসে তাদের কথার জবাবে হুম হ্যাঁ বলে উত্তর দিচ্ছে। খাবার আসতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নাইমা খাচ্ছে আর চোখে আগুনের দিকে বারবার তাকাচ্ছে। আগুনের কলিগ রাফি ব্যাপারটা খেয়াল করেছে। ওদেরকে প্রায় সময়ই একসাথে দেখেছে সে। রাফি ভেবেই নিয়েছে নাইমা আগুনের গার্লফ্রেন্ড। রাফি মনেমনে নাইমাকে খুব পছন্দ করে, তবে কখনো বলার সাহস হয়ে ওঠেনি। নাইমার তাকানোতে আগুনের অস্বস্তি হচ্ছে, চেয়েও কিছু বলতে পারছে না। ফ্রেন্ডসরা আছে এখানে, ধমক দেওয়াটা বেমানান। ভেবেছিল মোমের কথাটা নাইমাকে জানাবে, তবে এখন আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আজকে বরং থাক, অন্য দিন বলা যাবে। কই মাছের টা বাঁচতে বাঁচতে আগুনের এক বন্ধু বলল, কিরে আগুন, তোর মনের আগুন জ্বলবে কবে? সেই সাথে তোর বংশের বাতি জ্বলবে কবে? বয়স তো কম হলো না, প্রায় 30 হতে চলল। বিয়ে করবি কবে? আমরা বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনো লাইফ পার্টনার কেমন চাস সেটাই ডিসাইড করে উঠতে পারলি না। উদ্ধৃতি চিহ্ন। আমার বয়সী মেয়েরাই এখনো বিয়ে করার নাম নিচ্ছে না, সেখানে আমি তো ছেলে। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কথায় নাইমা বিষম খেল। আগুন কি তাকে মিন করে কথাটা বলল? নাইমা বলল, হয়তো সেই মেয়েরা তোর মতো কোনো হিরোর অপেক্ষাতেই আছে। আশেপাশে ভালো করে নজর রাখো, ঠিক বুঝতে পারবি। উদ্ধৃতি চিহ্ন। আগুন ফিচেল হাসল, প্রতি উত্তরে কিছু বলল না, খাবারে মনোযোগ দিল। রাফি বলল, তা আগুন সাহেব, কোনো মেয়ে পছন্দ আছে নাকি? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আছে। উদ্ধৃতি চিহ্ন। আগুনের কথায় নাইমা খুশি হল, নিশ্চয়ই তার কথা বলছে। নাইমা কপালের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে চেয়ারটা আর একটু টেনে আগুনের কাছাকাছি বসল। মুচকি হেসে জিজ্ঞেস করল, তা সেই ভাগ্যবতী রমণীটিকে শুনি? আমাদের ফ্রেন্ডসদের মধ্যে কেউ বুঝি? উদ্ধৃতি চিহ্ন। আগুন ঠোঁট কামড়ে হাসে, চোখের সামনে ভেসে উঠে মোমের স্নিগ্ধ মুখশ্রী। কণ্ঠ খাদে এনে বলল, না, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে সে নেই। সে তো প্রাণঘাতী এক কন্যা, আমার মনের আঙিনায় তার বসবাস। চোখ বুঝলেই হৃদয়ের আয়নায় ভেসে উঠে তার ছোট্ট নিষ্পাপ মুখ। উদ্ধৃতি চিহ্ন। এ পর্যায়ে নাইমার মুখভঙ্গি বদলে গেল, সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল, তার মানে তোর আগে থেকেই কাউকে পছন্দ ছিল? কোথায়? কখনো তো বলিসনি। উদ্ধৃতি চিহ্ন। অনেক আগে থেকে পছন্দ থাকলে তো বলতাম। রমণীটি বক্ষস্থলে জায়গা করে নিয়েছে সপ্তাহ খানেক হল। উদ্ধৃতি চিহ্ন। নাইমা অবাক হয়ে বলল, কি বলছিস? উদ্ধৃতি চিহ্ন। আগুন শব্দ করে হেসে ফেলল, টিস্যু দিয়ে হাত মুছে বলল, মজা করছিলাম, আমার লেট হচ্ছে, ফিরতে হবে, আসছি। উদ্ধৃতি চিহ্ন। নাইমার মনে খটকা লাগল, আগুন মজা করছে বিষয়টা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, সত্যি আগুনের জীবনে অন্য কোনো নারী নেই তো? থাকলে তাকে জাস্ট তারা চিহ্ন ন করে ফেলবে ও। আগুন গাড়ির চাবি হাতের এক আঙুলে ঘুরাতে ঘুরাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসল। তক্ষুনি মনে পড়ল মোমের কথা। ও তো বলেছিল দুপুরে চলে আসবে। রান্না করতেও নিষেধ করেছিল, যদিও মোম বলেছে সে রান্না করবে। আগুন ভাবল হয়তো মোম রান্না করেছে। খেয়ে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা যা ঘুমকাতুরে, তবুও রেস্টুরেন্টে পুনরায় গিয়ে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসল। দোকান থেকে কিছু চিপস আর চকলেট কিনে নিল। বাড়িতে থাকতে ময়ূরী মোমকে চকলেট খেতে দিয়েছিল। আগুন সেটা দেখেছিল, মেয়েটা কত তৃপ্তি করে খেয়েছিল। হয়তো চকলেট তার খুব পছন্দ, সেজন্যই এগুলো কিনে নিল। মোম দুপুরে রান্না করেনি, ক্ষুধায় পেট চো করছে। ঘুমিয়ে পড়ায় বুঝতেই পারেনি এত বেলা হয়ে যাবে। যখন জেগেছে তখন প্রায় দুপুর 1:30 কাছাকাছি। মূলত আজান দেওয়ার উচ্চ ধ্বনিতে মোমের ঘুম ভেঙেছে। আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠে পড়ে গোসল করে জোহরের নামাজ আদায় করে নেয়। ঘড়ির দিকে চেয়ে দেখে 2টা বেজে গিয়েছে। আগুন বলেছিল এ সময় চলে আসবে। মোম ভেবেছিল রান্না করবে, দেরি হওয়াতে রান্নাটা করা হলো না। তাছাড়া আগুন বলে গিয়েছিল আসার সময় খাবার নিয়ে আসবে, সেজন্য রান্না করাই আগ্রহ হলো না।
অপেক্ষা করতে থাকে আগুনের জন্য। তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সকালে শুধু একটা রুটি খেয়েছিল চিনির পানিতে ভিজিয়ে। আলু ভাজি, ডিম ভাজি ছিল, সেগুলো খায়নি। মোম ডিম খেতে পছন্দ করে না। বাড়িতে থাকতে মোমের মা আতিফা বানু এ নিয়ে কত কথা শুনিয়েছে। আজকে আলু ভাজি খেতে ইচ্ছে করেনি, তাই চিনির পানিতে ভিজিয়ে খেয়েছে। মোমের পেটে হালকা চিনচিন ব্যথা করছে। 3:30 বেজে গিয়েছে, আগুনের আসার কোনো নামই নেই। কোথায় রয়ে গিয়েছে মানুষটা? মোমের এখন কান্না পাচ্ছে। যদিও বাসায় শুকনো খাবার আছে, কিন্তু সেগুলো দিয়ে তো ভাতের তৃষ্ণা মিটবে না। আগুন বাসায় আসলো 4টা দিকে। ডোরবেল বাজানোর প্রয়োজন হয়নি, কারণ আগুন দরজা বাইরে থেকে লক করে রেখে গিয়েছিল। জুতো খুলে ক্যাবিনেটে রেখে আশেপাশে মোমকে খুঁজল। দেখতে না পেয়ে হাতে থাকা খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে নিজের রুমের দিকে পা বাড়াল। মোম জানালার কাছে দাঁড়িয়ে আছে। তার একটি হাত জানালার পর্দা খামছে ধরে আছে, অন্য হাতটি জানালার গ্রিলে রাখা। আগুন কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মোমের কাছে আসলো। মোম আগুনকে খেয়াল করেনি। মোমের কাঁধে এক হাত রেখে শান্ত কণ্ঠে ডেকে উঠল, দুপুরে খেয়েছ? কি রান্না করেছ আজকে? উদ্ধৃতি চিহ্ন। মোম হকচকিয়ে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়। আগুনকে দেখে ছোট করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আবারও মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখে। তবে আগুন স্বাভাবিক থাকতে পারল না। মোমের কান্নামিশ্রিত মুখ দেখে অস্থির হয়ে পড়ল। চোখ দুটো ফোলা ফোলা, চোখের পাতায় এখনও অতি ক্ষুদ্র বিন্দু বিন্দু পানিকণা দেখা যাচ্ছে। ছোট্ট নাকটা লাল হয়ে আছে, মুখটাও কিঞ্চিত রক্তিম বর্ণ হয়ে আছে। বুঝাই যাচ্ছে কান্না করার জন্য ফর্সা মুখের এ অবস্থা। তবে কথা হলো, মোম কেঁদেছে কেন? বাসায় একা থাকতে ভয় করছিল কি, নাকি বাড়ির কথা মনে পড়েছিল? আগুন দু হাতের তালুতে মোমের ছোট্ট মুখটা বন্দি করে নেয়। স্নেহময় কণ্ঠে বলল, মন খারাপ? কান্না করছিলে কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম উত্তর দিল না, মাথাটা নিচু করে নিল। আবারও কান্না পাচ্ছে, চোখ দুটো জলে টলমল করছে। আগুন শান্ত কণ্ঠে বলল, মাথা তুলো। উদ্ধৃতি চিহ্ন। মোম গাল হতে আগুনের হাত সরিয়ে দেয়। আগুনের থেকে সরে এসে বিছানায় বসে। আগুন ভ্রু কুঁচকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে থেকেই ধমকে বলল, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলবে তো, না বললে বুঝব কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। ধমকে মোম মৃদু কেঁপে উঠে। সেই সাথে কণ্ঠনালী ফুরে এতক্ষণের আটকে রাখা কান্নাও বেরিয়ে আসে। মোমের কান্নার আওয়াজ পেয়ে আগুন চমকে যায়। ত্রস্ত পায়ে মোমের নিকট এগিয়ে আসে। হাঁটু ভেঙে মোমের পায়ের কাছে বসে বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের চোখের পানি মুছে দেয়। নরম তুলতুলে হাত দুটো নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, কথা বলবে না? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রেগে থাকলে বলো। উদ্ধৃতি চিহ্ন। কাঁদতে কাঁদতে মোমের হেঁচকি উঠে গিয়েছে। নাক টেনে অভিযোগ জানায় কঠিন মানবের নিকট, আপনি এত দেরি করে কেন আসলেন? বলেছিলেন দুপুরে চলে আসবেন, আমরা একসাথে খাবার খাব, কিন্তু আপনি আসলেন এখন। এই আপনার আসার সময় হলো? উদ্ধৃতি চিহ্ন। সো সরি মোম, আসলে কিছু পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট করে ফেললাম। উদ্ধৃতি চিহ্ন। আমাকে ফোন করে বলতে পারতেন। ফোন কেন করেননি? উদ্ধৃতি চিহ্ন। মনে ছিল না? তুমিও তো একটি বার ফোন করতে পারতে। উদ্ধৃতি চিহ্ন। আমি ফোন করলে সেই সময় যদি আপনি ক্লাসে থাকতেন, তখন তো রেগে যেতেন, সেজন্য দেইনি। উদ্ধৃতি চিহ্ন। আগুন হেসে ফেলল। ড্রেসিং টেবিলে ওয়ালেটের পাশে থাকা রুমালটা এগিয়ে দিয়ে বলল, নাক মুছো। খাবার খেয়েছ? উদ্ধৃতি চিহ্ন। মোম রুমাল দিয়ে নাক মুছে শুকনো মুখে বলল, না। উদ্ধৃতি চিহ্ন। চকিতে তাকালো। আগুন উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তুমি এখনো খাওনি? উদ্ধৃতি চিহ্ন। মোম দিকে মাথা নাড়াল। কেন? উদ্ধৃতি চিহ্ন। কি খাবো? বাসায় তো খাবার নেই। উদ্ধৃতি চিহ্ন। তুমি না বলেছিলে তুমি রান্না করবে? উদ্ধৃতি চিহ্ন। করিনি, মানে করতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। যখন জেগে উঠলাম তখন দুপুর হয়ে গিয়েছিল। ভাবলাম এই সময় তো আপনি এসে পড়বেন খাবার নিয়ে, তাই আর রান্না করিনি। উদ্ধৃতি চিহ্ন। আগুনের খারাপ লাগল, রাগ হলো নিজের উপর। কি দরকার ছিল নাইমার কথায় লাঞ্চ করতে যাওয়ার? আজ ওর জন্য বাচ্চা মেয়েটা এখন পর্যন্ত না খেয়ে আছে, মনেমনে গিল্টি ফিল হচ্ছে। যাও ওয়াশরুমে গিয়ে চোখে
মুখে পানি দিয়ে এসো, তারপর খাবার খাবে। উদ্ধৃতি চিহ্ন। মোম কিঞ্চিত তোত্তারামি করে বলল, খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। উদ্ধৃতি চিহ্ন। আগুন ধমকে বলল, কথার অবাধ্যতা আমি পছন্দ করি না। উদ্ধৃতি চিহ্ন। মোম আর কথা বাড়াল না, মুখ ফুলিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আগুন নিচের ঠোঁট কামড়ে মৃদু হাসল। এই পিচ্ছি বউটা, কে ওর এত কেন ভালো লাগে? মুখের মধ্যে আদুরে একটা ভাব। এই যে কেঁদে মুখ লাল করে ফেলেছে, এতে তার সৌন্দর্যের আলাদা এক বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে একটু আগে মুখ ফুলালো, এতেও দেখতে কি ভীষণ চমৎকার লাগছিল। ইচ্ছে করছিল হালকা করে ছুঁয়ে দিতে, তবে দিল না। নিজের মধ্যে থাকা পুরুষালী প্রবল ইচ্ছাকে দমন করল পিচ্ছি বউয়ের কথা ভেবে। ফোনের ক্রিং ক্রিং আওয়াজ পেতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল মোম। ড্রেসিং টেবিলের উপরে থাকা আগুনের ফোনটা বেজে চলেছে অবিরত। মোম রিসিভ করার আগেই প্রথমবার কলটা কেটে গেল। মোম জানে, না বলে কারো ফোন ধরা ঠিক না। সে যেই হোক, দরজা দিয়ে উকি দিয়ে দেখল, আগুন ড্রয়িং রুমে বসে কাজ করছে। কোলের উপর ল্যাপটপ, হাতে কিছু কাগজপত্র। মোম ফোন নিয়ে আগুনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। যদি রেগে যায়, কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করে না সে। দ্বিতীয়বার কল আসতেই মোম দ্রুত রিসিভ করে সৌজন্যতা বজায় রেখে নরম স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? উদ্ধৃতি চিহ্ন। ফোনের ওপাশ থেকে ময়ূরী কিছুটা ঝাঁঝ নিয়ে রাগী স্বরে বলল, চিনতে পারছ না? এই 2 দিনেই ভুলে গেলে? উদ্ধৃতি চিহ্ন। মোমের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে একবার চেয়ে আবার কানে দেয়। আশ্চর্য হয়ে প্রশ্ন করল, ময়ূরী আপু, তুমি? উদ্ধৃতি চিহ্ন। জি, আমি। উদ্ধৃতি চিহ্ন। আমি বুঝতে পারিনি, দুঃখিত। উদ্ধৃতি চিহ্ন। কেন? এটা আমার নাম্বার, তুমি জানো না? উদ্ধৃতি চিহ্ন। না তো, আমি কিভাবে জানব? আমি শুধু মায়ের নাম্বার চিনি। উদ্ধৃতি চিহ্ন। ভাইয়ার ফোনে কি আমার নাম্বার সেভ করা নেই? উদ্ধৃতি চিহ্ন। আছে, তবে নাম দিয়ে না, একটা ফুলের ইমোজি দিয়ে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, তা কেমন আছো তুমি? উদ্ধৃতি চিহ্ন। জি, আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? উদ্ধৃতি চিহ্ন। তুমি কি? উদ্ধৃতি চিহ্ন। মোম হেসে ফেলল, মানে, বলতে চাচ্ছি তুমি ভালো আছো? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, কি করছো? উদ্ধৃতি চিহ্ন। তোমার সাথে ফোনে কথা বলছি। উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী ফিক করে হেসে ফেলল। মেয়েটা এখন তার সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। ভাইয়া কোথায়? উদ্ধৃতি চিহ্ন। উনি তো ল্যাপটপে কিছু কাজ করছেন। বাড়ির সবাই কেমন আছে? আয়মান ভাইয়া সুস্থ হয়েছে? মা কি করছে? উদ্ধৃতি চিহ্ন। আয়মান ঠিক আছে, মা নুডলস রান্না করছে। মায়ের সাথে কথা বলবে? উদ্ধৃতি চিহ্ন। দেও। উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী মিনার কাছে গিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মা, ভাবি তোমার সাথে কথা বলবে। উদ্ধৃতি চিহ্ন। মিনা ফোন নিয়ে মোমকের সাথে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সব ঠিকঠাক আছে তো? উদ্ধৃতি চিহ্ন। মোম বুঝতে পারল না, উল্টো প্রশ্ন করল, কোন ব্যাপারে, মা? উদ্ধৃতি চিহ্ন। না মানে, তোমাদের বিয়েটা তো হুট করে হয়ে গিয়েছে, তাই বলছিলাম, তুমি আগুনের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছ কিনা? তোমাদের জনের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা? উদ্ধৃতি চিহ্ন। মোম ভেবে পাচ্ছে না কি বলবে, কি বলা উচিত। মিনা পুনরায় ডেকে উঠলেন, মোম, শুনতে পাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। জি, মা, সবকিছু স্বাভাবিক আছে। উদ্ধৃতি চিহ্ন। শুনে খুশি হলাম, পরে কথা বলবো, ভালো থেকো। উদ্ধৃতি চিহ্ন। মিনা ফোন কেটে দিলেন। মোম মনমরা হয়ে বসে রইল। একা থাকতে দমবন্ধ লাগছে। বসা থেকে উঠে আগুনের কাছে গেল। আগুনের সম্পূর্ণ ধ্যান তার কাজে। মোম গিয়ে আগুনের পাশে বসল। আজকে দূরত্ব রেখে বসেনি, কিছুটা আগুনের শরীর ঘেঁষে বসেছে। মোমের উপস্থিতি টের পেয়ে আগুন পাশে তাকাল। মোমের গোমরা মুখ দেখে ভ্রু কুচকাল। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, কিছু বলবে? উদ্ধৃতি চিহ্ন। আপনি ল্যাপটপে কি কাজ করছেন? উদ্ধৃতি চিহ্ন। স্টুডেন্ট, সাপ্তাহিক একটা পরীক্ষা নিব, সেটার জন্য প্রশ্ন তৈরি করছিলাম। উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী আপু ফোন করেছিল, মায়ের সাথেও কথা বলেছি। উদ্ধৃতি চিহ্ন। ল্যাপটপে নজর রেখে আগুন বলল, ভালো করেছ। উদ্ধৃতি চিহ্ন। মা,
জিজ্ঞেস করেছিল আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিনা। উদ্ধৃতি চিহ্ন। মোমের কথায় আগুন ল্যাপটপ অফ করে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। এভাবে তাকাতে মোম ভড়কে গেল। আগুনের থেকে কিছুটা ছিটকে দূরে সরে গেল। আর একটু হলে নিচে পড়ে যেত। আগুন বিরক্ত হল। চোয়াল শক্ত করে বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের এক বাহু চেপে ধরে নিজের কাছে আনল। দাঁতে দাঁত চেপে ধমকে বলল, এভাবে ছিটকে সরে যাওয়ার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলব? এক্ষুনি তো ফ্লোরে পড়ে ব্যথা পেতে। উদ্ধৃতি চিহ্ন। হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন হাত ছেড়ে দিল। বলল, হাতে কিঞ্চিত চাপ পড়া এই ব্যথা সহ্য করতে পারলে না। তাহলে ফ্লোরে পড়লে তো হাঁটুতে অথবা পায়ে ব্যথা পেতে। তখন কিভাবে সহ্য করতে? উদ্ধৃতি চিহ্ন। মোম গাল ফুলালো। মিনমিন করে বলল, আপনি ওভাবে তাকাবেন না আমার দিকে। উদ্ধৃতি চিহ্ন। কিভাবে তাকিয়েছি? উদ্ধৃতি চিহ্ন। একটু আগে যে তাকালেন, সেইভাবে। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। সমস্যা মানে? অনেক বড় সমস্যা। এমন তির্যক দৃষ্টি ফেললে ভয় করে। উদ্ধৃতি চিহ্ন। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। এমন আজগুবি কথা এই মেয়ে পায় কোথায়? যাই হোক, মায়ের কথার উত্তরে তুমি কি বলেছ? উদ্ধৃতি চিহ্ন। আমি বলেছি সব ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। গুড। উদ্ধৃতি চিহ্ন। পরক্ষণেই মোম ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, কিন্তু আমি তো মিথ্যা বলেছি। আপনার সাথে তো এখনও নিজেকে মানিয়ে নিতে পারিনি। বাবা বলে বড়দের সাথে মিথ্যা বলা উচিত না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি ছোটদের সাথে মিথ্যা বলা উচিত? মিথ্যা মিথ্যাই হয়, ছোট বড় দেখে হয় না। কারো সাথেই মিথ্যা বলা ঠিক না। তাছাড়া তুমি তো মিথ্যা কিছু বলনি, তাহলে কান্না করার কি আছে? আশ্চর্য। উদ্ধৃতি চিহ্ন। মোম অবাক হয়ে বলল, মিথ্যা বলিনি। উদ্ধৃতি চিহ্ন। না তো। তুমি যদি আমার সাথে নিজেকে মানিয়ে নিতে না পারতে তাহলে কি আমরা জন এতটা কাছাকাছি থাকতাম? উদ্ধৃতি চিহ্ন। মোম গোল গোল চোখে একবার আগুনের দিকে তাকাল। চোখ দুটো ছলছল করছে। কি জানে মোমের কি হল? হঠাৎ করেই আগুনকে ছোট্ট নরম হাতে জড়িয়ে ধরল। মূলত মোমের এখন ভরসাযোগ্য একটা বুক চাই। মোমের মন খারাপ হলে, কোনো বিষয়ে কষ্ট লাগলে, কান্না পেলে সেটা কোনো কারণে হোক বা কারণ ছাড়াই হোক সে সময় বাবা অথবা মায়ের বুকে মুখ গুজে পড়ে থাকে। এতে মোম শান্তি পায়। মোমের কাজে আগুন অবাক হয়ে গেল। এই মেয়েটা ও ঠিক বুঝে উঠতে পারছে না। কখন যে কি করে বসে কোনো কিছুই বোধগম্য হয় না। পাগল করে ছাড়বে ওকে। পরমুহূর্তেই হেসে ফেলল। নিজেও হাতে আগলে নিল পিচ্ছি বউকে। দুষ্টু হেসে মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মোমের মন মোমের মতোই গলে গেল। চমৎকার। এতে তো আমারই লাভ। একটা কথা জানো কি? উদ্ধৃতি চিহ্ন। চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলা কখনো যে থামে না। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। আগুন হাতে মাথা চেপে শোয়া থেকে ওঠে বসে। কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল। বাড়িতে থাকতে রাত জাগলে মিনা কফি বানিয়ে দিয়ে যেতেন। ফ্ল্যাটে আসার পর মাঝে মাঝে নিজে বানিয়ে খায়। গতকাল রাতেও তার কফির প্রয়োজন ছিল। মোমকে একবার বলতে চেয়েছিল কফি বানিয়ে দেওয়ার জন্য, তবে বলেনি। কারণ মোম তখন ঘুমিয়ে পড়েছিল। অলসতার জন্য আগুনেরও বানাতে ইচ্ছে করেনি। চোখ দুটো কচলে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মোম কোমরে ওড়না বেঁধে সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। ডাল দিয়ে আলু ভাজি রান্না করছে। কড়াই থেকে ঢাকনা সরিয়ে ভাজি নামিয়ে বাটিতে ঢেলে নিল। ডাল দিয়ে আলু ভাজি মোমের খুব পছন্দ। কয়েকদিন ধরে রুটি দিয়ে খেতে ইচ্ছে করছিল। সেজন্য আজকে রান্না করেছে। চুলায় তাওয়াটা বসিয়ে দিল গরম হওয়ার জন্য। এখন রুটিগুলো ছেঁকে নিবে। আগুন রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বুকে দুই হাত গুজে মোমের কাজকর্ম দেখছে। মোম তাওয়া থেকে শেষ রুটিটা নামানোর সময় গরম তাওয়ার একপাশে হাত লেগে কিঞ্চিত পুড়ে গেল। এটাকে ঠিক পোড়া বলে না, অনেকটা ছ্যাঁকা খাওয়ার মতো। মোম হাত ধরে মৃদু আর্তনাদ করে উঠল। ইতোমধ্যে চোখে পানি চলে এসেছে। আর্তনাদ শুনে আগুন দ্রুত মোমের কাছে আসল। ডান হাতের তালু সহ কবজি পর্যন্ত লাল হয়ে আছে। এখনও ফোসকা পড়েনি। তবে ফোসকা পড়তে কতক্ষণ? আগুন হাতটা ভেসিনে নিয়ে পানি ছেড়ে সেখানে ধরল। মোমের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হাতে ভীষণ জ্বালা করছে।
আগুন চট জলদি ফ্রিজ থেকে বরফ এনে পোড়া স্থানে আলতো করে বরফ লাগিয়ে দিচ্ছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, সবকিছুতে পাকনামি না করলে হয় না? কে বলেছিল তোমাকে ব্রেকফাস্ট তৈরি করতে আসতে? আমি বলেছিলাম, বারবার নিষেধ করেছি তোমাকে রান্নার কোনো কাজ করতে হবে না, প্রয়োজনে বাইরের খাবার খাবো, শুনলে না আমার কথা। রান্না করতে গিয়ে হাত পুড়ল কার? তোমারই তো। হাত পুড়ে এখন কষ্ট কে পাচ্ছে? আমি না তুমি। হুম। মোম ঠোঁট উল্টে কেঁদে বলল, আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে হাত পুড়েছি নাকি? এগুলো তো নতুন না, বাড়িতে থাকতে তো আমি রান্না করেছি, রুটিও বানিয়েছিলাম, আমার অভ্যাস আছে, কিন্তু আজকে যে হাতে ছ্যাঁকা লেগে যাবে বুঝতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। আগুন ধমকে বলে উঠল, শাট আপ, বেশি পকর পকর আমার পছন্দ না। আমার কথা শুনলে আজকে এরকম হতো না। বাচ্চা একটা মেয়ে, যে সামান্য শাড়ি ঠিক করে সামলাতে পারে না, সে নাকি পুরো সংসারের দায়িত্ব সামলাবে। উদ্ধৃতি চিহ্ন। মোম শুকনো ঢোক গিলল, মিনমিন করে বলল, বকছেন কেন? আচ্ছা, আর হবে না, এখন থেকে সাবধানে কাজ করব। উদ্ধৃতি চিহ্ন। আগুন কিছু বলল না, চুলা অফ করে মোম কে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো, ক্ষতস্থানে আলতো করে মলম লাগিয়ে দিল। মোমের হাতে এখন কিছুটা জ্বালা কমেছে, বরফ দেওয়াতে বেশ আরাম পেয়েছে। আগুন শাসিয়ে বলল, একদম চুপ করে বসে থাকবে, আমি ফিরে না আসা পর্যন্ত কোথাও যাবে না। উদ্ধৃতি চিহ্ন। কোথায় যাবেন আপনি? আপনি ফিরে আসলে যেতে পারবো? উদ্ধৃতি চিহ্ন। আগুন চোখ রাঙিয়ে তাকাতেই মোম দমে গেল, বুঝতে পেরেছে আগুন রেগে যাচ্ছে, সেজন্য চুপ করে রইল। আগুন রান্নাঘরে এসে একটা প্লেটের মধ্যে রুটি আর ভাজি নিয়ে পুনরায় ড্রয়িং রুমে ফিরে আসল। রুটি ছিঁড়ে তাতে ভাজি নিয়ে মোমের মুখের সামনে ধরল, গম্ভীর কণ্ঠে বলল, হা করো, নিজের হাতে তো খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। মোম কোনো কথা বাড়াল না, চুপটি করে খেয়ে নিল। কিছু বললেই এখন ফ্রিতে ধমক খেতে হবে। ধমক খাওয়ার থেকে আগুনের হাতে রুটি খাওয়া ঢের বেশি ভালো। আগুন খাবার খাইয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজের হাতেই মোম কে পানি পান করিয়ে সাথে একটা ব্যথার মেডিসিন খাইয়ে দিল। হাত বাড়িয়ে মোমের ভেজা ঠোঁট মুছে দিল। আগুনের ছোঁয়ায় মোম মৃদু কেঁপে উঠল। মোম বলে উঠল, আপনি তো কলেজে চলে যাবেন, যান, নাস্তা করে নিন। উদ্ধৃতি চিহ্ন। আমার কথা তোমাকে ভাবতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। মোম বার কয়েক পলক ঝাপটে গোল গোল চোখে চেয়ে বলল, আপনার কথা আমি ভাবব না তো কে ভাববে? আমি তো আপনার বউ, আপনার জন্য এখন থেকে বেশি চিন্তা তো আমিই করব, তাই না? উদ্ধৃতি চিহ্ন। আগুন জবাব দিল না, অন্য দিকে তাকিয়ে কিঞ্চিত মুচকি হাসল। মোমের দিকে ভ্রু কুচকে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, রুটিগুলো তো খুব সুন্দর করে বানিয়েছ, ভালোই গোল হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আগুনের থেকে প্রশংসা শুনে মোমের মন তা খুশিতে নেচে উঠল, খুশিতে গদগদ হয়ে বলল, অনেক দিন পর বানিয়েছি বলে তেমন গোল হয়নি, নয়তো আমি আরও গোল করে রুটি বেলতে পারি, আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। পরমুহূর্তেই মুখটা গোমরা করে বলল, শুধু রুটি খাবেন কি করে? আমি তো আপনার জন্য কিছু করতেই পারলাম না, তার আগেই হাত পুড়িয়ে ফেললাম। উদ্ধৃতি চিহ্ন। ব্যাপার না, ভাজি আছে তো, আমি ম্যানেজ করে নিব। উদ্ধৃতি চিহ্ন। মোম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি ডাল দিয়ে আলু ভাজি খান? উদ্ধৃতি চিহ্ন। আগুন ফিচেল হেসে বলল, হুম। উদ্ধৃতি চিহ্ন। তাহলে জলদি খেয়ে নিন, কলেজের দেরি হয়ে যাবে তো। আর দয়া করে বাইরের থেকে খাবার অর্ডার করবেন না, বাইরের খাবার খেতে ভালো লাগে না, আমি কষ্ট করে দুপুরে রান্না করে নিব, অসুবিধা হবে না। উদ্ধৃতি চিহ্ন। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, মুখটা একটু কম চালাতে পারো না? এমনিতে যখন কথা বলতে বলি তখন কিছু বলো না, চুপ করে থাকো, আর অন্য সময় তো কথা বলতে নিষেধ করলে বেশি করে বলো। উদ্ধৃতি চিহ্ন। মোম গাল ফুলিয়ে বসে রইল। এই লোকটা এমন কেন? ওনার মেজাজ কি সবসময় নাকের ডগায় থাকে নাকি? সারাক্ষণ শুধু ধমক দেয়। মোম মনেমনে ভেঙচি কাটে। আয়মানের ভার্সিটির পেছনের গেইটের বাম দিকে একটা পুকুর আছে। জায়গাটা বেশ নিরিবিলি, বসার জন্য সিমেন্টের তৈরি 4-5টা বেঞ্চের মতো রয়েছে। অনেকগুলো গাছপালা আছে, গাছের ছায়ায় পরিবেশটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। ব্রেক টাইমে স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়।
স্টুডেন্ট ছাড়াও আরও অনেক মানুষ আসে এখানে সময় কাটানোর জন্য। আয়মানের গার্লফ্রেন্ড মাইশা পুকুর পাড় দাঁড়িয়ে আছে। বারবার ঘড়ির দিকে নজর বুলাচ্ছে, হয়তো কারো আসার জন্য অপেক্ষা করছে। আয়মান আজকে ভার্সিটিতে না গিয়ে সরাসরি এই পুকুর পাড়ে চলে এসেছে। আজকে ওর প্রথম ক্লাস ইংরেজি স্যারের ক্লাস করতে ওর একদম ভালো লাগে না। ব্যাটা ক্লাসের লেকচারের থেকে জাইরা লেকচার বলে বেশি। সেজন্য সিদ্ধান্ত নিয়েছিল আজকে ইংরেজি ক্লাস করবে না। পুকুর পাড়ে এসে মাইশাকে দেখে খুশি হয়ে গেল। কোনো আওয়াজ না করে চুপি চুপি মাইশার পেছনে গিয়ে দাঁড়িয়ে মাইশার চোখ দুটো চেপে ধরল। মাইশা নিজের চোখের উপরে কারো হাতের ছোঁয়া পেতেই মৃদু চেঁচিয়ে বলল, রিমন প্লিজ, আজকে তুমি চলে যাও। আমার হবু বর আমার সাথে দেখা করতে আসবে। সে এসে আমাদের একসাথে দেখলে ভুল বুঝবে। উদ্ধৃতি চিহ্ন। আয়মান মাইশার চোখ থেকে নিজের হাত সরায়নি, আর না নিজে মাইশার থেকে সরেছে। ও চুপ করে আছে। মাইশা বিরক্ত হয়ে চোখ থেকে হাত সরিয়ে পেছনে ফিরতে ফিরতে ত্যাজি কণ্ঠে বলে উঠল, এই, আমি কতবার বললাম চলে যাও, কথা কেন শুনছ না? ছ্যাঁচড়া মানুষের মতো আমার পিছে পড়ে আছো। তোমার জন্য যদি আমার হবু বর আমাকে ভুল বুঝে না, দেখো তোমার কি হাল করি। উদ্ধৃতি চিহ্ন। বাকিটা বলতে পারল না। আয়মান কে দেখে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। শুষ্ক ঢোক গিলে বলল, আয়মান তুমি? উদ্ধৃতি চিহ্ন। আয়মান একটা হাতের আঙুল দিয়ে অন্য হাতের আঙুল ফুটাতে ফুটাতে বলল, অন্য কাউকে আশা করেছিলে নাকি? তার রিমনকে? নতুন মুরগি নাকি? আবার হবু বর? ওয়ান্ডারফুল। একসাথে এতজন কে কিভাবে সামলাও জান? উদ্ধৃতি চিহ্ন। আয়মান আমার কথাটা শোন, একটু সময় দাও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। উদ্ধৃতি চিহ্ন। আয়মান রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে বলল, চুপ লি, আর একটা কথা বললে থাপড়িয়ে তোর মুখের নকশা বদলে দিব। তোর বিয়ে হচ্ছে, আমাকে একবার বলতে পারতি। আমি কি নিষেধ করতাম নাকি? তোর জন্য সেদিন গুলটে কাকুর সাথে ঝগড়া হয়েছে, তারপর থেকেই ওনার মেয়ে আমার ফোন ধরছে না। লি নিজে তো গেলি, সাথে আমার ওইটাকেও হাতছাড়া করালি। তোকে আমি ক্ষমা করব না। উদ্ধৃতি চিহ্ন। মাইশা হাত জোর করে বলল, আয়মান প্লিজ, তুমি রাগ করো না। আর তুমি আমাকে তুই তুকারি কেন করছো? আমি এই বিয়ে করব না। বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের পর তুমি আমাকে একই রকম ভালোবাসবে তো? উদ্ধৃতি চিহ্ন। আয়মান গাছের পাতা ছিঁড়ে সুর টেনে বলল, কেন নয়, বিবাহিত মেয়েদের আমার খুব ভালো লাগে। তোকে তুই বলছি সেজন্য তোর উচিত আমাকে সালাম করা। আমার তো তোকে আরও অনেক কিছু করতে ইচ্ছে করছে, শোনা। উদ্ধৃতি চিহ্ন। বুঝলাম না। উদ্ধৃতি চিহ্ন মানে, তোর বিয়ে আমার সাথে হোক বা অন্য কারোর সাথে আমি তোকে সবসময় ভালোবাসব। তবে একটা বিষয়ে আমি কনফিউজড। উদ্ধৃতি চিহ্ন। কোন বিষয়ে? উদ্ধৃতি চিহ্ন। এটাই যে, আমি তোকে আজও কখনো ভালোবেসেছি কি না। উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন। আর একটা কথা বললে, তোর হবু বরের সামনে তোর ইজ্জতের হালুয়া বানিয়ে ছাড়ব। লাস্ট কথা, তুই আর কোনো দিন আমার সামনে আসবি না। যদি কখনো ভুলেও আমার সামনে আসিস তাহলে তোকে গুলটে কাকুর একজন ভাতিজা আছে না, দখর, তার সাথে তোকে বিয়ে দিয়ে দিব। তুই খুব ভালো করেই জানিস আয়মান কি করতে পারে। আউট। চোখের সামনে থেকে দূর হ। উদ্ধৃতি চিহ্ন। মাইশা ভয়ে ঢোক গিলল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়মান পুনরায় ডেকে আদেশের স্বরে বলল, ওই শোন, তোর একটা ছোট বোন আছে না, ক্লাস 7 পড়ে, ওর সাথে আমাকে লাইন করিয়ে দিস তো। সেদিন দেখেছিলাম স্কুল ফাঁকি দিয়ে একজন ছেলের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল। ওই ছেলের থেকে আমি কম হ্যান্ডসাম নাকি? ছেলেটার কোলের উপর বসে আইসক্রিম খাচ্ছিল। আহা, দেখতে কি রোমান্টিক লাগছিল রে। মনেমনে হবু বউ কে খুব মিস করেছিলাম। যা বললাম মনে থাকবে তো? উদ্ধৃতি চিহ্ন। মাইশা মেকি হেসে দুদিকে মাথা নাড়াল। আয়মান দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা লি, ভাগ এখান থেকে। উদ্ধৃতি চিহ্ন। মাইশা কাচুমাচু হয়ে দৌড়ে আয়মানের সামনে থেকে চলে গেল। ভেবেছিল আয়মান কে পটিয়ে ওর বাবার বিশাল সম্পত্তিতে ভাগ বসাবে, কিন্তু ফাটা কপাল, সেটা সম্ভব হল না, আর হবেও না। আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল, কে জানে। মাইশা সেখান থেকে চলে গেলে আয়মান দীর্ঘশ্বাস ছেড়ে সিমেন্টের তৈরি বেঞ্চের উপর বসে পড়ল।
পুকুরের হালকা ঢেউ খেলানো পানির দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, ডিয়ার হবু বউ, কোথায় তুমি? তোমাকে খুঁজে পাচ্ছি না তো। তুমি তাড়াতাড়ি চলে আসো। মাইরি, সত্যি বলছি, তুমি আসলে আমি পিওর সিঙ্গেল হয়ে যাব। উদ্ধৃতি চিহ্ন। চলবে।